গুড মর্নিং এভরিবডি। আমরা দেখছি যে অনেকেই যাদেরকে আমরা লিঙ্কটা পাঠিয়েছিলাম সকালের সেশনের জন্য জয়েন করে ফেলেছে। মানুষের জন্য পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই প্রি ব্রিফিং সেশনে যুক্ত হয়েছেন এবং যুক্ত হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। আমরা একটু বলছি যে আমরা কিভাবে যাব। আমরা এখন বাকি সবার সাউন্ডটাকে মিউট করে দেব, এক্সেপ্ট আমাদের এখান থেকে আমরা যারা কথা বলবো বাকি সবার সাউন্ড আমরা মিউট করে দেব। আদারওয়াইজ অনেক মানুষ একসঙ্গে অনেক নয়েজি হয়ে যাবে এবং ডিফিকাল্ট হয়ে যাবে এটা বোঝার ক্ষেত্রে। আমি একটু প্রথমে বলে দিচ্ছি যে আমরা কিভাবে প্রথমে আমাদের আলোচনাটা শুরু করব। আমরা প্রথমে একটু এই প্রজেক্ট নিয়ে যে কি ইনফরমেশন যেটা আমরা গাইডলাইনের মধ্যে চেয়েছি, রিকোয়ার্ড ইনফরমেশন গুলো আমরা ওইটা একটু জানাবো এবং কোনটা করা যাবে যাবে না, ডুজ অ্যান্ড ডোন্টস ইন কেস অফ অ্যাপ্লাইং টু রেসপন্ড দিস কল, সেটা নিয়ে আমরা কথা বলবো। অ্যান্ড দেন আমরা ডেমনস্ট্রেট করবো যে আপনারা অর্থাৎ অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করবে সেই অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালটা কিভাবে হবে, কোন ফিল্ডে, ওইটা আমরা নেভিগেট করে ডেমনস্ট্রেশন করে দেখাবো। তারপরে আমরা একটু কথা বলবো যে প্রপোজালের যে টেমপ্লেটস গুলো আছে সেটা নিয়ে, বাজেটের টেমপ্লেটস আছে সেটা নিয়ে, এবং আপনারা যখন রেজিস্ট্রেশন করেছেন আপনারা যে প্রশ্নগুলো দিয়েছেন ওই প্রশ্নগুলোর আলোকে আমরা আমাদের উত্তরগুলো সাজিয়েছি, সেই উত্তরগুলো আমরা দেব। দেওয়ার পরে এই আমাদের সমস্ত আলোচনার পরেও যদি এমন কোনো বিষয় থাকে যে যেগুলো মনে হচ্ছে আপনাদের যে বা হবে যে আনঅ্যাটেন্ডেড রয়ে গেছে আপনার স্পেসিফিক কিছু প্রশ্নের, সেইটা আমরা সুযোগ দেব আপনাদেরকে চ্যাট বক্সে সেই প্রশ্নগুলো আপনারা লিখে দেবেন, দেন আমরা সেটা উত্তর দেব। কিন্তু আমি আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ জানাবো যে আপনারা মানে প্রপোজালের এই সেকশনে আমি কি লিখবো, ওইটা কিভাবে লিখবো, এই ধরনের কোনো প্রশ্ন মানে করা থেকে বিরত থাকার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো। কারণ আমরা এখানে কথা বলবো মূলত গাইডলাইনে যদি কোনো আনক্লারিটি থাকে বা ফার্দার ক্লারিফিকেশনের জন্য কথা বলবো, এন্ড দেন দ্য প্রসেস নিয়ে আমরা কথা বলবো। সো আমরা একটু শুরু করছি। সবাই আমাদের কথা শুনতে পাচ্ছেন? কেউ একজন বলবেন যে আপনাদের কথা শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে? ক্লিয়ার না? চ্যাট বক্সে একটু লিখে দেন আপনারা। এই হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু মানে বেজে বেজে আসতেছে। আমাদেরকে শুনতে পাচ্ছেন সবাই? জি শোনা যাচ্ছে। ওকে ধন্যবাদ, তাহলে আমরা শুরু করছি। ধন্যবাদ। আমি স্ক্রিনটা শেয়ার করছি, যদি কারো দেখতে অসুবিধা হয় প্লিজ একটু বলবেন। হ্যাঁ আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে? একজন কি দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে ভাই। আর দেখা যাচ্ছে স্ক্রিনটা যদি আরেকটু বড় করা যায় তাহলে খুব স্পষ্ট বোঝা যাবে। হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। মানে আপনার মোবাইলে যারা করছেন তাদের আসলে একটু আপনাদেরই জুম আউট করে নিতে হবে, বিকজ আমরা আমাদের টিভি স্ক্রিনে ফুল স্ক্রিন দেওয়া আছে, ঠিক আছে? আমাদের টিভিতে ফুল স্ক্রিন দেওয়া আছে। আমরা শুরু করি প্রথমে যে কি কিছু মানে একদম মূল কিছু তথ্য দিয়ে। সেটা হলো এই প্রজেক্টের নামটা হলো রিনিউড উইমেন্স ভয়েস অ্যান্ড লিডারশিপ বাংলাদেশ। বাংলাদেশ কেন? কারণ এই প্রকল্পটা একটা বৈশ্বিক প্রকল্প যেটা পৃথিবীর বিভিন্ন দেশে চলছে। এই কারণেই প্রত্যেকটা দেশের শেষে সেই দেশের নামকরণ করা আছে। এবং কেন এটা রিনিউড? কারণ এই প্রকল্পটা বেসিক্যালি গ্লোবালি 2019 থেকে চলছে এবং মানুষের জন্য গত 6 বছর এটাতে কাজ করেছে। তারপরে এই প্রকল্পের যে সফলতা, লার্নিংস, এগুলোর উপরে ভিত্তি করে এই প্রকল্পটাকে আবার রিডিজাইন করা হয়েছে গ্লোবালি। এই কারণে এটার নাম রিনিউড। কিন্তু এটা আমরা সেকেন্ড ফেজ না, কারণ এটা মানে রিডিজাইন করা হয়েছে, রিস্ট্রাকচার করা হয়েছে, এই জন্য এটাকে রিনিউড বলা হচ্ছে। এবং এটা ফান্ডেড বাই গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। এই প্রজেক্টটা আমরা যে কলটা দিয়েছি সেই কলটা বেসিক্যালি ফর 51 মান্থস, অর্থাৎ এখানে আমাদের স্টার্টিং আমরা
মানে we are hopeful যে আমরা পার্টনারশিপ অনবোর্ড করতে পারবো from 1st December and that will be ended in 2030 February. অর্থাৎ 51 months হবে altogether. এটা টার্গেট পপুলেশন যাদেরকে আমরা ডিরেক্ট টার্গেট বলছি সেটা উইমেন গার্লস অ্যান্ড জেন্ডার ডাইভার্স ইন্ডিভিজুয়াল। এদের যে ডেফিনেশন, হ্যাঁ আমি একটু অনুরোধ জানাবো, আমাদের প্রত্যেকটা ডেফিনেশনের মানে ওয়ার্ডের একটা ডেফিনেশন দেওয়া আছে অপারেশনাল ডেফিনেশন নামে। আমরা যখন অনলাইনে ডেমনস্ট্রেট করবো আপনারা দেখবেন যে ওখানে গাইডলাইনের সাথে আমাদের ওয়ার্কিং ডেফিনেশন, অপারেশনাল ডেফিনেশন, এইসব ডকুমেন্ট গুলো আপলোড করা আছে। প্লিজ একটু ডেফিনেশন গুলো পড়ে নেবেন, কারণ এগুলো যদি এখন প্রশ্ন মানে আসে যে জেন্ডার ডাইভার্স কারা, ইট ইজ টু টাফ টু অ্যান্সার ফ্রম হিয়ার বিকজ আমাদের ওয়ার্কিং ডেফিনেশন আমরা দিয়ে দিয়েছি সেখানে। এবং প্রেফার্ড লোকেশন যেটা আমরা বলছি যে যেখানে women, girls and gender diverse or marginalized womenদের প্রতি হয়, অর্থাৎ violence prevalent area and then vulnerable area in terms of climate vulnerability and other kind of vulnerability. আপনারা আমরা এখানে কয়েকটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছি, সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে লোকেশন গুলো, কারণ আমরা এই মুহূর্তে লোকেশন দিচ্ছি না, বাট একটা ইনফরমেশন আমরা দিয়ে রাখি, মানে যখন আমরা টেকনিক্যাল প্রপোজাল রিভিউ করব এবং স্কোরিং করব, ডেফিনেটলি আমরা কনসেন্ট্রেটেড অ্যান্ড রিলেটেড লোকেশনকে প্রেফার করব। সো লোকেশন গুলো আপনারা যখন প্রপোজ করবেন খুব কেয়ারফুলি আপনাদের এটা করতে হবে, কারণ প্রপোজালে লিখতে হবে যে কেন আপনি এই লোকেশনকে প্রেফার করছেন। আপনারা দেখেছেন যে গাইডলাইনে 3টা পিলার আছে, 3টা পিলারের উপরে এই প্রজেক্টটা ওয়ার্কআউট করবে। সো পিলার 1 হলো অর্গানাইজেশনাল ক্যাপাসিটি এন্ড সাস্টেইনেবিলিটি, অর্থাৎ যেহেতু এই প্রকল্পটার মানে রিনিউড উইমেন্স ভয়েস এন্ড লিডারশিপ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ছোট ছোট এবং স্থানীয় নারী সংগঠন অথবা জেন্ডার ডাইভার্স অথবা কমিউনিটি স্বপরিচালিত দল বা অর্গানাইজেশন আমরা যাদেরকে বলি, তাদের দ্বারা পরিচালিত যে সংগঠনগুলো, তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা ওয়ান অফ দ্য মেজর ফোকাস হলো আমাদের এই প্রকল্পের। সো প্রথম পিলারটা হলো অর্গানাইজেশনাল ক্যাপাসিটি এন্ড সাস্টেইনেবিলিটি। আপনারা গাইডলাইনে দেখবেন যে এই অর্গানাইজেশনাল ক্যাপাসিটি এন্ড সাস্টেইনেবিলিটির কি ফ্যাক্টরস গুলো বা কনসিডারেশন ফ্যাক্টরস গুলো কি হতে পারে আমরা কিছু দিয়ে দিয়েছি এখানে। আমরা কিছু দেখেছি যেমন অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এন্ড সিস্টেম, governance and leadership, organizational policies, organizational culture. And then pillar 2 হলো programming and local advocacy. That means এই যে নারী সংগঠন যারা কাজ করছে তারা জেন্ডার ইকুয়ালিটিতে গ্রাসরুটসে কি কাজ করতে চায়, কাদের নিয়ে কাজ করতে চায়, কিভাবে কাজ করতে চায় এইটার। এবং এইটার মূল কনসিডারেশন গুলো আমরা পাশে রেখেছি। দেখেন জেন্ডার ওয়াইজ ভায়োলেন্স হতে পারে সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস, হতে পারে সেফটি এন্ড সিকিউরিটি অফ উইমেন এন্ড গার্লস, এন্ড অবশ্যই উইমেন ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। আমরা জানি সবাই যে যারা জেন্ডার ইকুয়ালিটিতে কাজ করি যে আমরা যখন এম্পাওয়ারমেন্ট বলি দ্যাট ইনক্লুডস সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল এন্ড ইকোনমিক্যাল, এই সব মিলেই কিন্তু এম্পাওয়ারমেন্ট। সো আপনারা যখন প্রপোজাল লিখবেন এম্পাওয়ারমেন্টের এই জায়গাগুলোকে হাইলাইট করবেন এবং এই প্রজেক্ট কোন এরিয়াতে বেশি ফোকাস দিচ্ছে, ওয়েটেজটা বেশি, সেটাকে আপনাদের রেশনালাইজ করতে হবে। একই সাথে প্রোগ্রামিং এর মধ্যে থাকবে লোকাল লেভেল যে অ্যাডভোকেসি এবং মানে যে ক্যাম্পেইনস গুলো, অর্থাৎ সোশ্যাল নর্মস, বিহেভিয়ার, বিলিফস, যেটা ম্যাসকুলিনিটিকে অনেক বেশি ডেমনস্ট্রেট করে, পোর্ট্রে করে, সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করবে সেইটা এখানে থাকবে। এন্ড দেন ওয়ার্কিং উইথ ডিজি বেয়ারার্স, যেহেতু মানুষের জন্য ফাউন্ডেশন একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং রাইট বেসড অ্যাপ্রোচে কাজ করে, তো ডেফিনেটলি এখানে রাইটস হোল্ডার, ডিজি বেয়ারার্স এন্ড দ্য আদার, অর্থাৎ পুরো রাইট বেসড অ্যাপ্রোচের সাইকেলের মধ্যে, ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যাপ্লিকেশন গুলো রাখতে হবে। এবং এটার রেফারেন্স দেওয়া আছে গাইডলাইনের সেকশন 3 তে, খুব ডিটেইল করা আছে। পিলার 3 হলো পলিসি অ্যাডভোকেসি এন্ড মুভমেন্ট স্ট্রেংথেনিং। এই পলিসি অ্যাডভোকেসিটা বেসিক্যালি আমরা এক্সপেক্ট করছি যে ন্যাশনাল লেভেল পলিসি অ্যাডভোকেসি টু ইনফ্লুয়েন্স লস এন্ড পলিসিস, লেজিসলেটিভ যে রিকোয়ারমেন্ট গুলো যদি সেটা জেন্ডার ফ্রেন্ডলি, উইমেন ফ্রেন্ডলি না হয় বা স্পেসিফিক কোনো
কমিউনিটি, ফর এক্সাম্পল দলিত নারী হতে পারে, আদিবাসী নারী হতে পারে, অথবা প্রতিবন্ধী নারী হতে পারে। অর্থাৎ স্পেসিফিক যে মার্জিনালাইজ উইমেনদের কথা আমরা বলছি, তাদের জন্য যদি সহায়ক না হয় সেই পলিসি জন্য যে অ্যাডভোকেসি করা, সেই জায়গাটায় আমাদের পিলার 3-তে আমরা পেতে চাই। একই সঙ্গে ফ্যামিলিস্ট মুভমেন্ট, একটা ব্রডার মুভমেন্ট, যখন কোনো ঘটনা ঘটবে সেই সময় এই জায়গাগুলো আমরা পিলার 3-তে দেখতে চাই। আমি এখন একটু দেখাচ্ছি, কারণ আপনাদের অনেক প্রশ্ন আমরা দেখলাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে। প্রথমটা হলো যে ডেফিনেটলি একটা উইমেন্স রাইটস অর্গানাইজেশন হতে হবে, এবং উইমেন্স রাইটস অর্গানাইজেশনের সংজ্ঞা আমাদের অপারেশনাল ডেফিনিশনে খুব পরিষ্কার করে বলা আছে। তারপরে আমি আবার বলে দিচ্ছি, অর্থাৎ এইখানে এক্সিকিউটিভ বোর্ড যারা থাকবেন, বা আমরা যেটা বলি সাধারণ পরিষদ বা জেনারেল বোর্ড, 100% নারী হতে হবে যখন আমরা বলবো যে উইমেন রাইটস অর্গানাইজেশন। যদি আমরা বলি কমিউনিটি বেসড অর্গানাইজেশন, ফর এক্সাম্পল যদি আমরা বলি আদিবাসী নারী সংগঠন, সেখানে বোর্ড, ফুল বোর্ডে নারী হতে হবে অবশ্যই, এবং আদিবাসী হতে হবে। অর্থাৎ উইমেন্স রাইটস অর্গানাইজেশন, ফ্যামিলিস্ট অর্গানাইজেশন, এই প্রত্যেকটার একটা ওয়ার্কিং ডেফিনিশন দেওয়া আছে আমাদের অপারেশন গাইডলাইনে, কাইন্ডলি আপনারা দেখেন। এখানে যেমন অনেকে প্রশ্ন করেছেন যে আমাদের কমিটিতে 2-4 জন 5 জন পুরুষ আছে, তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা। না, তারা অ্যাপ্লাই করতে পারবে না। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড দিয়ে ক্লিয়ারলি বলে দিচ্ছি। এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা হবে যে লোকাল, অর্থাৎ আমাদের যে সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হিসাবে কাজ করার একটা আইন আছে। কিন্তু আপনারা যদি এনজিও গুলোর পোর্টালে ঢুকেন, আপনারা দেখবেন ওখানে একটা অ্যাক্ট আছে, কিছু ক্লজের কথা বলা হয়েছে। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে লোকাল অথরিটি দ্বারা রেজিস্টার্ড হতে হবে যদি কেউ সোশ্যাল ডেভেলপমেন্ট ইস্যুতে কাজ করতে চায়। সো লোকাল রেজিস্ট্রেশন থাকলেই হবে। সেটা হতে পারে সোশ্যাল ওয়েলফেয়ার থেকে, হতে পারে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে, হতে পারে আপনার যুব অধিদপ্তর থেকে। লোকাল রেজিস্ট্রেশন থাকতে হবে। এন্ড দেন যাদের এনজিও গুলো আছে সেটা হলো অ্যাডিশনাল কাজের জন্য, কিন্তু এটার জন্য কোনো মার্কস ক্যারি করবে না, ঠিক আছে? অর্থাৎ এনজিও গুলো থাকলে যে তারা মোর মার্কস পাবে আমাদের এখানে, তা না। লোকাল রেজিস্ট্রেশন হলো আমাদের প্রিরিকুইজিট ক্রাইটেরিয়া। এবং পরের যে ক্রাইটেরিয়াটা আপনারা দেখছেন যে গভর্নিং বোর্ড সব নারী হতে হবে, এবং যে অর্গানাইজেশন অ্যাপ্লিকেশন করবে তার সেখানে বর্তমানে এখন 50% কি পজিশন, নট অনলি যে ফিল্ড লেভেলে, কি পজিশন অর্থাৎ ডিসিশন মেকিং লেভেলে 50% নারী থাকতে হবে। এবং তাদের যে কাজের জন্য যে ফোকাস নিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন সেই রিলেটেড এক্সপেরিয়েন্স থাকতে হবে। সেটা যেভাবেই থাকুক, সেটা আপনাদের চ্যারিটি অর্গানাইজেশন হিসাবেই থাকুক, বা ফুল প্রজেক্ট হিসাবেই থাকুক, বা কোনো অ্যাক্টিভিটি ওই রিলেটেড ছোট ছোট কাজ করার হিসাবেই থাকুক, কিছু একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে। এবং যেসব নারী নেটওয়ার্ক আছে, উইমেন্স নেটওয়ার্ক আছে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে। এখানে আমাদের গাইডলাইনের মধ্যে গ্র্যান্ড সাইজ দেওয়া আছে। এখানে 4টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, মাইক্রো, স্মল, মিডিয়াম আর লার্জ। এবং একটু খেয়াল রাখবেন যে আপনারা যে গ্র্যান্ড সাইজের জন্য অ্যাপ্লিকেশন করবেন গাইডলাইনের মধ্যে, তার জন্য আবার স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া এন্ড এভিডেন্স আমাদেরকে জমা দিতে হবে। আমরা এখন একটু যেটা আমি বলেছিলাম আমাদের সেকেন্ড কন্টেন্ট হলো ডুজ এন্ড ডোন্টস, সেটা নিয়ে একটু আমরা শুনবো। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা যেটা এক্সপেক্ট করছি এই প্রজেক্টটা যখন আপনারা সাবমিট করবেন, সেটা আমরা কিছু স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া সেট করে দিচ্ছি। এর উদ্দেশ্যটা হচ্ছে যেন আমরা অ্যালাইন থাকি, আমরা বেসিক্যালি যে উদ্দেশ্যটা নিয়ে প্রজেক্টটা করতে চাচ্ছি সেইটার সাথে যেন আমরা যে ডিজাইনটা আমরা সাবমিট করব সেটার সাথে যেন মিল থাকে, এবং আমরা যেন ফেমিনিস্ট প্রিন্সিপাল বলেন বা রেজাল্ট বেস ম্যানেজমেন্ট বলেন, যেটা আসলে খুবই ওতপ্রোতভাবে জড়িত আমাদের এই প্রকল্প এবং আমাদের যারা ডোনার আছে তাদের সাথে, সেইটার সাথে অ্যালাইন করে যেন আমরা প্রত্যেকে প্রজেক্টটা ডিজাইন করতে পারি, সেটার জন্য আমরা কিছু স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া সেট করেছি।
তো আমি একটু এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনাদের যখন আপনারা প্রপোজাল ডিজাইন করবেন এবং সিস্টেমে সাবমিট করবেন, তখন যেন আপনাদের খুব বেশি অসুবিধা ফেস করতে না হয় এবং আপনারা এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে ভালো একটা প্রপোজাল জমা দিতে পারেন। তো প্রথমেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা অনলাইন সাবমিশনের যে পোর্টালটা দিয়েছি, আপনারা অলরেডি দেখেছেন যে টেমপ্লেটটা আমরা দিয়েছি, সেখানে কিছু কিছু জায়গা আমরা রেড মার্ক করে দিয়েছি, রেড স্টার মার্ক করে দিয়েছি। সো আমরা সবাই জানি যে সিস্টেমে যদি কোনো জায়গা রেড স্টার মার্ক করা থাকে তাহলে বুঝতে হবে যে সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া, অর্থাৎ এইগুলোকে যদি কোনো একটা সেকশন বা কোনো একটা ইনফরমেশন আপনি না দেন তাহলে সেটা আসলে অযোগ্য হয়ে যাবে, আপনি সাবমিট করতে পারবেন না, কিংবা যখন আমাদের ভেরিফিকেশন আসবে তখন আমরা সেটাকে এলিজিবল হিসেবে ধরবো না। সো এখানে যেটা করতে হবে যে আমাদের অ্যাকুরেট, রেলেভেন্ট এবং কনটেক্সট স্পেসিফিক ইনফরমেশন দিতে হবে। অর্থাৎ আপনি যখন প্রপোজালটা লিখবেন তখন হতে পারে এটা আপনি আছেন এখন উত্তরবঙ্গে, কিন্তু আপনি উত্তরবঙ্গের ইনফরমেশন বা আপনার লোকাল কনটেক্সটের সাথে রিলেট না করে অন্য অনেক কিছু নিয়ে কথা বলছেন, সেইটা আসলে স্পেসিফিক না। আমরা চাচ্ছি খুবই কনসাইজ একটা প্রপোজাল যেটাতে আসলে খুব স্পেসিফিক ভাবে কনটেক্সচুয়ালাইজ আপনার ইনফরমেশন গুলো পাওয়া যাবে। সো হতে পারে আপনি রেফারেন্স হিসেবে দুই একটা ইনফরমেশন আনতে পারেন, বাট এটাও যেন প্রপার আপনার রেফারেন্স এবং এভিডেন্স গুলোকে শো করা। আমরা অযাচিত বা অপ্রয়োজনীয় ইনফরমেশন চাচ্ছি না। যে জিনিসটা বলার চেষ্টা করা হচ্ছে আমাদের এখানে সেটা হচ্ছে ক্লিয়ার জাস্টিফিকেশন। অর্থাৎ যখন আপনি ধরেন প্রত্যেকটা জায়গাতে দেখবেন, ফর এক্সাম্পল আপনি লোকেশন সিলেক্ট করেছেন, তাহলে এটা জাস্টিফিকেশনটা কি, কেন এই লোকেশনটা প্রপোজ করছেন, সেইখানে আপনার আমাদের প্রজেক্ট যে বিষয়গুলো নিয়ে কাজ করবে সেই কনটেক্সটে কি অবস্থা, কি সিচুয়েশন, সেটার রেফারেন্স গুলো কি, সেটাকে আপনাদেরকে ওইভাবে লিখতে হবে। এবং হচ্ছে যদি আপনি এভাবে লিখেন তাহলে সেটা জাস্টিফাইবল হবে। এবং যেটা করতে হবে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং গ্রাউন্ডেড অ্যানালাইসিস, অর্থাৎ লোকাল কনটেক্সটের যে জায়গাটা সেইটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং ফেমিনিস্ট প্রিন্সিপাল, এর সাথে ফেমিনিস্ট প্রিন্সিপালটা কিভাবে জড়িত এবং রেজাল্ট বেসড ম্যানেজমেন্টের সাথে কিভাবে জড়িত সেই বিষয়টাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। আমি একটা এক্সাম্পল বলতে পারি এখানে। অর্থাৎ ধরেন আপনি কোনো একটা অ্যাক্টিভিটি সেট করলেন প্রপোজালে, সেই অ্যাক্টিভিটিটা অবশ্যই যেন ফেমিনিস্ট প্রিন্সিপালের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে হয় এবং আমরা যেন দেখাতে পারি এই অ্যাক্টিভিটিটা করলে আমরা আমাদের যে ওভারঅল আউটকামটা আছে আমরা দিয়েছি প্রপোজালে, বা প্রজেক্টের ওভারঅল আউটকাম, ইন্টারমিডিয়েট আউটকাম, আউটপুট দিয়েছি, সেইটাকে কন্ট্রিবিউট করে। অর্থাৎ আপনি এমন কোনো অ্যাক্টিভিটি নিলেন যেটা আসলে আমাদের প্রজেক্টের ওভারঅল আউটকাম, আমাদের আউটপুটকে কন্ট্রিবিউট করছে না, তাহলে সেই অ্যাক্টিভিটিটা কিন্তু কোনো মিনিংফুল অ্যাক্টিভিটি হবে না এই প্রজেক্টের জন্য। তো আপনারা যখন করবেন তখন এই অল ম্যান্ডেটরি অবশ্যই কনসিডার। সেকেন্ড যেটা হচ্ছে থিমেটিক পিলার এবং ফেমিনিস্ট প্রায়োরিটিজ। আমাদের প্রপোজালে আমরা চাচ্ছি যে আমরা প্রথমে 3টা পিলার শেয়ার করে দিয়েছি এবং হচ্ছে আমাদের থিমেটিক এরিয়াগুলো বলে দিয়েছি। তো আপনারা যে প্রপোজালটা ডেভেলপ করবেন সেটা অবশ্যই ট্রান্সফরমেটিভ আউটকাম স্টেটমেন্টের মাধ্যমে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি যেটা এর আগেও বললাম, আপনাদের অ্যাক্টিভিটি এবং আপনারা যে আউটকামটা চিন্তা করছেন সেটা যেন একটা ট্রান্সফরমেশন সিস্টেমের মধ্যে দিয়ে যায় এবং যেটা যেন অবশ্যই আমাদের ওভারঅল আউটকাম এবং আমাদের পিলারকে কন্ট্রিবিউট করে। এরপরে যেটা হচ্ছে কন্টেক্সচুয়ালাইজেশন, হচ্ছে লোকাল সিলেকশন বেসড অন ফেমিনিস্ট এন্ড ইকুইটি ক্রাইটেরিয়া। তো আমাদের যেটা করতে হবে এখানে, আমাদের হাই ইনসিডেন্স অফ ভাও, ক্লাইমেট ভালনারেবিলিটি, মার্জিনালাইজড জেন্ডার ডাইভার্স কমিউনিটিস, এই যে এই কন্টেক্সট গুলোকে মাথায় রেখে প্রজেক্ট ডিজাইন করতে হবে। যারা ধরেন কোনো এমন একটা জায়গা থেকে আছেন, তাদের লোকেশনে হয়তো বা চর অঞ্চল, হাওর অঞ্চল বা কোস্টাল বেল্ট, সেখানে যে বা ধরেন সিলেটের থেকে কেউ কাজ করছেন চা শ্রমিক, সেখানে মার্জিনালাইজড উইমেনদের কি কনটেক্সট আছে, ফেমিনিজমের সেখানে কি কনটেক্সট আছে, ভাওয়ের কি কনটেক্সট আছে, সেটার সাথে আমাদের প্রজেক্টের অ্যাক্টিভিটি গুলো কিভাবে জড়িত, সেটাকে কনটেক্সটটাকে মাথায় রেখে সেটাকে রিলেট করে আপনাদেরকে প্রজেক্টের অ্যাক্টিভিটি গুলো ডিজাইন করতে হবে। এবং এই প্রজেক্টের জন্য সবচেয়ে যে জিনিসটা খুবই জরুরি সেটা হচ্ছে স্ট্রাকচারাল বেরিয়া এবং সিস্টেমেটিক এক্সক্লুশন। এই যে জায়গাটা, এইটাকে আপনাদেরকে অবশ্যই কনসিডার করতে হবে। অর্থাৎ আপনার কাজের মাধ্যমে আপনি কিভাবে স্ট্রাকচারাল বেরিয়ার এবং সিস্টেমেটিক এক্সক্লুশনকে অ্যাড্রেস করবেন সেই জিনিসটাকে প্রপোজালের ভেতরে আনতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া। আদারওয়াইজ আপনি এমন কিছু অ্যাক্টিভিটি প্রপোজ করলেন যেটাতে আসলে আমাদের ফেমিনিস্ট প্রিন্সিপাল কিংবা আমাদের যে ইনইকুয়ালিটিস গুলো আছে, স্ট্রাকচারাল এক্সক্লুশন গুলো আছে, সেগুলোকে অ্যাড্রেস করছে না, সেগুলোকে অ্যাক্টিভিটি হিসাবে আমরা কনসিডার করব। এবং খুবই ইম্পর্টেন্ট, যেটা যেহেতু এটা গ্যাপ ফান্ডের প্রজেক্ট, সেহেতু অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের অ্যাক্টিভিটি গুলো কেমন ভাবে ডিজাইন করতে হবে, অ্যাক্টিভিটি, আউটপুট, আউটকাম, এই 3টা এরিয়া যেন একটা আরেকজনের সাথে ইন্টার রিলেটেড থাকে। অর্থাৎ চিন্তা করতে হবে আমি কি অ্যাক্টিভিটি করলে সেখান থেকে কি
আউটপুট আমি আনতে পারবো এবং সেই আউটপুট থেকে আমার ইমিডিয়েট কি আউটকাম আমি অ্যাচিভ করতে পারবো। ঠিক এই স্ট্রাকচারে আমাদেরকে প্রজেক্টটা ডিজাইন করতে হবে এবং এখানে তিনটা বিষয় খুব মাথায় রাখতে হবে: কজুয়ালিটি, অ্যাকাউন্টেবিলিটি এবং সাস্টেনেবিলিটি। অর্থাৎ আপনি যে প্রজেক্টটা করছেন সেখানে আপনার যে কজুয়াল যে রিলেশনশিপটা, যেটা রেজাল্ট বেসড ম্যানেজমেন্টের জন্য খুব জরুরি, সেটাকে নিশ্চিত করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমটা কিভাবে হবে, খুব আশা করছি আমরা লোকাল লেড অ্যাকাউন্টেবিলিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা আসবে এবং এই প্রজেক্টটা শেষ হয়ে যাওয়ার পরেও কিভাবে প্রজেক্টের যে স্ট্রাকচার সিস্টেম এটা সাস্টেনেবল একটা সিচুয়েশনের দিকে যাবে সেটাকে নিয়ে আসতে হবে। এবং আমাদের যেটা হচ্ছে, যেটা আমি বারবার আমরা বলার চেষ্টা করছি, যে ফেমিনিস্ট ভ্যালু, পার্টিসিপেশন, ট্রান্সপারেন্সি, ইন্টারসেকশনালিটি, পাওয়ার অ্যানালাইসিস, এইগুলো হচ্ছে আপনার সিস্টেমের ভিতরে, অ্যাক্টিভিটি গুলোর ভেতরে অ্যাড্রেস করে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যেভাবে ডিজাইন করেন না কেন, আমার যেন এই এরিয়া গুলো অ্যাড্রেস করে আমার অ্যাক্টিভিটি গুলো ডিজাইন হয় এবং সেগুলো রেজাল্ট প্রডিউস করে। এবং যেটা পরবর্তী যে জিনিসটা আমরা বলছি সেটা হচ্ছে ট্রান্সফরমেটিভ ইনক্লুশন এবং এভিডেন্স জেনারেশন হয়। অর্থাৎ আপনি যে কাজটাই করেন না কেন সেটা যেন একটা ট্রান্সফরমেশন নিয়ে আসে, যেটা আমি এর আগে বলার চেষ্টা করলাম, যে সেটা কি সিস্টেমেটিক যে স্ট্রাকচার গুলো আছে, ব্যারিয়ার গুলো আছে, সেগুলোকে দূর করবে, যে এক্সক্লুশন গুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করবে। এইভাবে যেন কাজগুলো করে, এটি যেন ইনক্লুসিভ হয়। ইনক্লুসিভ এর অর্থ হচ্ছে আমার এখানে মার্জিনালাইজ কমিউনিটির যে উইমেন তারা, ডিসেবল উইমেন তারা, এবং সেক্স ওয়ার্কার হতে পারে, জেন্ডার ডাইভার্সিটি গ্রুপ হতে পারে, তারা যেন এই প্রজেক্টের অ্যাক্টিভিটির ভেতরে অন্তর্ভুক্ত থাকে এবং আমি যে কাজই করি না কেন সেটা দিয়ে যেন আমি একটা এভিডেন্স তৈরি করতে পারি। অর্থাৎ আমি যেন বলতে পারি যে আমি এই কাজগুলো করার ফলে এই রেজাল্ট গুলো জেনারেট হয়েছে। হ্যাঁ, ইন্টারসেকশনালিটিটাও আমরা যেন কভার করি। এবং এখানে যেটা করতে হবে যে আমাদের ডাটা কালেকশনটা অনগোয়িং আমরা রাখবো। প্রজেক্ট ডিজাইন বা কোঅপারেশনের সময় সেগুলো আমরা আপনাদের সাথে বসে ঠিক করে ফেলবো। আমরা যেন আমাদের যেন থাকে যে একটা রিয়েল টাইম ডাটা কালেকশন মেকানিজম, কমিউনিটি ফিডব্যাক সেশন, লার্নিং লুপটা কেমন ভাবে হবে, এই বিষয়গুলো যেন আমাদের অ্যাক্টিভিটি গুলোর ভেতরে আমরা অ্যাড্রেস করি। আমাদের যেটা হচ্ছে যে আমরা আশা করছি যে আমরা প্রপোজালের কোনো স্ট্রাকচার পেজ লিমিট দিইনি, কিন্তু আমরা কনসাইজ খুব একটা প্রপোজাল আশা করছি যে আপনারা খুব কনসাইজ একটা প্রপোজাল দিবেন এবং যদি কোনো কিছু মনে হয় যে না আপনার এডিশনাল ইনফরমেশন দেওয়ার প্রয়োজন আছে সেটা আপনারা এনএক্স ইনফরমেশনটা শেয়ার করে দিবেন। আমরা চাচ্ছি যে একটা কনসাইজ প্রপোজাল যেটাতে আসলে আমরা কনটেক্সট, থিম, অ্যাক্টিভিটি, রেজাল্ট এগুলো বুঝতে পারবো। এবং এটা আপনারা যদি মনে করেন এটার বাইরে অনেক কিছু দেওয়ার আছে যেগুলো আসলে আপনাদের এক্সিস্টিং ক্যাপাসিটি স্ট্রেংথকে প্রকাশ করে বা এই কনটেক্সটটাকে বোঝার জন্য আরো কিছু এডিশনাল ইনফরমেশন আপনারা দিতে চান, সেটা আপনারা দয়া করে এনএক্স এ দিয়ে দিবেন। এবং যেটা হচ্ছে আমরা বলছি যে প্রমোট পার্টনারশিপ এন্ড লোকাল ওনারশিপ, আমরা গ্রাসরুট অর্গানাইজেশনকে, যেটা দিদি একটু আগে বলেন, গ্রাসরুট অর্গানাইজেশনকে চাচ্ছি, উইমেন লিড গ্রুপস যারা, কমিউনিটি নেটওয়ার্কস তারা, তাদেরকে চাচ্ছি, এবং যেখানে হচ্ছে ডিসিশন মেকিং এবং লিডারশিপ পজিশন গুলোতে উইমেন রা প্রায়োরিটি পাবেন, তার সেটা অবশ্যই আমরা প্রিফার করছি। এইগুলো ছিল যে কোনগুলো আসলে আমাদের করতে হবে বা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া যেগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। এখন আসি যে এইটা হচ্ছে কোনগুলো আমরা অ্যাভয়েড করব, যেগুলো বেসিক্যালি আমরা প্রপোজাল যখন রিভিউ করব তখন কিছু আমরা স্ট্যান্ডার্ড সেট করে নিয়েছি, যেগুলোর মাধ্যমে আমরা দেখবো যে প্রপোজাল গুলো কতটা স্ট্যান্ডার্ড হয়েছে। আসলে প্রপোজাল গুলো যদি স্ট্যান্ডার্ড না হয় বা এখানে যদি কোনো অন্যরকম কিছু আসে, সেগুলোকে আসলে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। তার ভেতরে যেটা হচ্ছে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি যে প্লেজারিজমটাকে অ্যাভয়েড করতে, এবং যখন আপনারা কোনো সেকেন্ডারি সোর্স থেকে কোনো কিছু নিবেন, অর্থাৎ আপনি কোনো ইন্টারনেট থেকে সার্চ করে কোনো একটা রিপোর্ট থেকে আপনি কোনো একটা প্যারাগ্রাফ নিতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে যে কোনটার সাথে, যে ফর এক্সাম্পল কনটেক্সট অ্যানালাইসিসের সময় আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন, সেই প্যারাগ্রাফটা হয়তো কোনো একটা রিপোর্ট থেকে আপনি নিয়েছেন বা কোনো একটা ইন্টারনেট সোর্স থেকে নিয়েছেন, সেটাকে আপনি সোর্স মেনটেন করে দেবেন যে ওই রিপোর্টে বা এত নাম্বার পাবলিকেশন থেকে আমরা দেখেছি, এত নাম্বার পৃষ্ঠায় এত সালে পাবলিশ, যে এইরকম একটা সিচুয়েশন দেখা গেছে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা যেটা ডিসকারেজ করছি এবং যেটা স্ট্রিক্টলি প্রহিবিটেড সেটা হচ্ছে সরাসরি ইন্টারনেট থেকে কপি পেস্ট করা যাবে না এবং এআই জেনারেটেড কন্টেন্ট আপনার এখানে দেওয়া যাবে না। অর্থাৎ আপনি কোনো এআই জেনারেটেড কোনো একটা প্ল্যাটফর্মকে বললেন যে আমাকে এই সেকশনটা লিখে দাও, সেটা ডিরেক্ট কপি পেস্ট করে দিয়ে দিলেন, আমরা কিন্তু এখানে এআই ডিটেক্ট ইউজ করব, যাতে করে যদি এরকম কেউ আসে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করবো না, সেই অর্গানাইজেশনকে আমরা অ্যাকসেপ্ট করবো না। এবং
ডেটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সিনথেসিস এবং কনটেক্সচুয়ালাইজ করা, যেটা আমি ডুজে বলেছি, এবং প্রপার অ্যাট্রিবিউশন দিয়ে জিনিসটাকে নিয়ে আসা। এবং যেটা অবশ্যই করতে হবে যে অথেন্টিক ভয়েস এবং নলেজ এই জিনিসটাকে রিফ্লেক্ট আসতে হবে। আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওভারল্যাপ করা যাবে না, অর্থাৎ আপনি একটা অ্যাক্টিভিটি একবার লিখেছেন, সেই সেম অ্যাক্টিভিটি হয়তোবা অন্য একটা পিলারের ক্ষেত্রে বা অন্য একটা আউটকামের ক্ষেত্রে আপনি প্রপোজ করছেন। এটা যেটা হয় যে আপনার যে কাজগুলো আপনারা করবেন সেটার আসলে প্রপার এভিডেন্স জেনারেশন যেটা নিয়ে আসে সেটা আসলে ব্যাহত করে, এবং আপনার যে কাজের কন্ট্রিবিউশন সেটাকে আসলে অনেক ছোট করে দেয়। সেই জন্য আমরা প্রপোজ করবো যে আপনার অ্যাক্টিভিটি গুলোকে এমন ভাবে ডিজাইন করবেন যেন এটা প্রত্যেকটা সেপারেটলি আউটপুটের সাথে লিঙ্ক থাকে, এবং একটা অ্যাক্টিভিটি আর একটা অ্যাক্টিভিটির সাথে ডুপ্লিকেশন না হয়, এবং এটা কোনো কনফিউশন তৈরি না হয়। আর সেটা হচ্ছে যে আমার যেটা আমরা প্রপোজ করছি বা আমরা চাচ্ছি, বিজু যেটা বলেছেন কনসেন্ট্রেটেড এরিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যখন কাজ করবেন আপনারা চিন্তা করবেন অ্যাক্টিভিটি লোকেশন গুলোকে কনসেন্ট্রেটেড এরিয়াতে নিয়ে আসছে, কোনো ফ্র্যাগমেন্টেশন জায়গাটা না ব্যবহার করতে। মানে কোনো স্ক্যাটার্ড এরিয়া, আপনি হয়তো বা একটা উপজেলায় একটা জায়গায় নিলেন, আবার 3টে উপজেলা পার হয়ে 4র্থ নম্বর একটা উপজেলায় যে আরেকটা আপনি প্রজেক্ট ওয়ার্কিং লোকেশন নিলেন, এইগুলোকে আমরা ডিসকারেজ করছি। সো আমরা স্ক্যাটার্ড কোনো এরিয়া চাচ্ছি না, আমরা কনসেন্ট্রেটেড এবং হাই নিড এরিয়া যেখানে আসলে অপটিমাইজ ভ্যালুটাকে আমরা নিয়ে আসতে পারবো আমাদের সেটা আপনাদের অপারেশন, এবং আমরা অপটিমাইজ এখান থেকে বেনিফিটটা নিয়ে আসতে পারবো। 4 নাম্বার যেটা হচ্ছে আমরা বলছি যে টপ ডাউন অ্যাপ্রোচ এবং এক্সক্লুশন, এটাকে আমরা চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি যে আপনি বটম যে জায়গাটা আছে, যেটা নিচের জায়গাটা আছে কমিউনিটির একদম পর্যায় থেকে, সেখান থেকে আপনি জিনিসটাকে নিয়ে আসবেন, এবং অবশ্যই এনশিওর করবেন যেন এখান থেকে কেউ এক্সক্লুডেড না হয়ে যায়। অর্থাৎ আপনি কোনো একটা অ্যাক্টিভিটি ডিজাইন করছেন, সেখানে আপনার মার্জিনালাইজ কমিউনিটির ভেতরে এমন কোন একটা গ্রুপ আছে যাদেরকে নিয়ে কেউ কখনো কাজ করেনি, সেজন্য আপনি তাকে নিয়ে কাজ করলেন না, এমন যেন জিনিসটা না হয়। এটাকে একটু আপনারা কনসিডার করবেন যে তাদেরকে যেন না হয়, এবং এই ডিজাইনটা অবশ্যই যেন পার্টিসিপেটরি এবং কো-ক্রিয়েটেড অ্যাপ্রোচের মধ্যে আনা হয়। অর্থাৎ আপনারা যখন প্রজেক্টে ডিজাইন করবেন, আমরা রিকোয়েস্ট করবো আপনারা কমিউনিটিতে কনসালটেশন করতে পারেন, বেনিফিশিয়ারিদের সাথে, লোকাল অ্যাক্টরসদের সাথে। তারপর আপনারা যদি কো-ক্রিয়েশন পর্যায়ের মাধ্যমে প্রজেক্টের ডিজাইন করেন, তাহলে আপনার কনটেক্সটে সবচেয়ে মার্জিনালাইজ যে উইমেনরা আছে বা ভালনারেবল এক্সক্লুডেড উইমেনরা আছে, তাদেরকে আপনারা সহযোগিতা করতে পারবেন। আর তারপরে যেটা হচ্ছে ওভার প্রমিসিং এবং আন্ডার এস্টিমেটিং রিসোর্স এন্ড টাইম, এটাকে আপনারা স্ট্রিক্টলি দেখবেন। অনেক সময় যেটা করি যে প্রজেক্টটা পাওয়ার জন্য অনেক ওভার প্রমিসিং করে ফেলি, যেটা আসলেও আপনার এই প্রপোজ বাজেটে বা আপনার এক্সিস্টিং রিসোর্সে অ্যাচিভ করা সম্ভব না এই সময়ের ভেতরে। সো এটা একটা রিয়েলিস্টিক যেন হয়, অ্যাচিভেবল টার্গেট যেন হয়। অর্থাৎ আপনি হয়তো ছোট একটা গ্রুপ নিয়ে কাজ করেন, বাট এটার যেন রেজাল্ট অনেক বড় হতে পারে। আপনি ছোট একটা গ্রুপে কাজ করছেন, বাট আপনি লম্বা সময় কাজ করার ফলে তার একটা বড় একটা এভিডেন্স বেসড রেজাল্ট আসবে, এটাই কিন্তু আমাদের কাছে অনেক বেশি। সো আশা করবো আপনারা এইটা একটু চিন্তা করবেন, এবং আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকের সাথে পরবর্তীতে আবার আলোচনার মাধ্যমে বিষয়গুলো ঠিক করার চেষ্টা করব। সো এটাই ছিল ডুজ এন্ড ডোন্টস। আমরা এখন একটু চলে যাব ডেমনস্ট্রেশনে, যে আমাদের অনলাইন পোর্টালে আপনারা যখন শিখবেন অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে হবে, কিভাবে প্রথমে হবে, কিভাবে আপনারা নেভিগেট করবেন, এন্ড দেন তারপরে আমরা কথা বলবো যে প্রপোজালের কন্টেন্ট গুলোকে নিয়ে। ধন্যবাদ সবাইকে। আমি স্টার্ট করা চলে যাচ্ছি। আপনাদেরকে তো আমরা প্রপোজাল সাবমিট করার জন্য লিংক দিয়েছি, সেই লিংকে ক্লিক করলে প্রথমে আপনারা এরকম একটা স্ক্রিন পেয়ে যাবেন। এই স্ক্রিনটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই অংশ। এখানে আমরা ভিডিও টিউটোরিয়াল দিয়েছি ছোট করে, যেন আপনারা বুঝতে পারেন কোথায় কিভাবে কোন সেকশনে কি কাজ করতে হবে এখানে বলা আছে। যেমন আপনার একটা অর্গানাইজেশন তৈরি করা, আপনার পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে এটা রিসেট করবেন, আপনার অর্গানাইজেশন প্রোফাইলটা কিভাবে কমপ্লিট করবেন, এবং কিভাবে প্রজেক্ট প্রপোজালটা টেমপ্লেটটা আমাদের এই সিস্টেমে ফিল আপ করবেন, এটা হাউ টু অ্যাপ্লাই। দেন আপনি পাবেন গাইডলাইন্স। আমাদের এখানে যতগুলো গাইডলাইন্স এবং রিলেভেন্ট ডকুমেন্ট আছে সব এই জায়গায় দেওয়া আছে, আপনারা ক্লিক করলেই সাথে সাথে সেটা পেয়ে যাবেন। যেমন আমি এখানে একটা গাইডলাইন্স প্রপোজাল এখানে দিলেই দেখবেন ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা প্রপোজাল। আর নিউ প্রোফাইল যারা একেবারেই আমাদের এই সিস্টেম কখনো ইউজ করেন নাই, তারা নতুন করে এখানে প্রোফাইল দিয়ে আপনাদের অর্গানাইজেশন প্রোফাইল তৈরি করতে পারবেন। এখানে বলা আছে কিভাবে আপনার ইমেল
ভুলে গেলে নতুন করে, সরি, এখানে হলো আপনার অর্গানাইজেশনের নামটাকে আগে রেজিস্ট্রেশন করছেন কিন্তু আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে আপনার কোন ইমেল অ্যাড্রেস যেটা আপনার রেজিস্ট্রেশন করেছেন সেটা আপনি এখান থেকে ফাইন্ড করতে পারবেন। এখানে আপনার অর্গানাইজেশন নাম লিখলেই হবে। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। এইভাবে দেখবেন যে এমজেএফ দিয়ে যতগুলো আছে এখানে ইমেল অ্যাড্রেসে, এখন আপনি ফরগেট পাসওয়ার্ড এই ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেই, এখানে ইমেল অ্যাড্রেস বলে এই কন্টেন্টটা এখানে লিখে সাবমিট দিলে আপনি একটা নতুন পাসওয়ার্ড পেয়ে যাবেন। নতুন পাসওয়ার্ড পাওয়ার পর আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করলে এই যে আমি বলেছি যে আপনাদের অর্গানাইজেশন প্রোফাইল, এটা হলো অর্গানাইজেশন প্রোফাইলের পার্ট। এখান থেকে মেনু থেকে দেখেন, এটা অর্গানাইজেশন প্রোফাইলের পার্ট। এই পুরো পার্টটা আপনারা ফিল আপ করবেন। এখানে 6টা ট্যাব আছে, এগুলো তথ্য দেখলে বুঝতে পারবেন, কোনো কঠিন কিছু নাই। গাইডলাইন্স আগেই বললাম। এখানে আসবেন হলো আপনি যে পাসওয়ার্ডটা অনলাইনে পেয়েছেন এটা যদি চেঞ্জ করতে চান, আবার আপনার পাসওয়ার্ড চেঞ্জে যে পুরাতন পাসওয়ার্ডটা দেবেন, নতুন আপনার পছন্দ মতন পাসওয়ার্ড সেট করে নেবেন। আমরা এখন চলে যাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন, যেটা আপনাদের মূল কাজের দ্বিতীয় অংশ। একটা হলো প্রোফাইল প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ হলো অনলাইন প্রোফাইলে আপনাদের প্রজেক্ট প্রপোজালটা এখানে যে টেমপ্লেট আপনাদের দেওয়া আছে ওই অনুযায়ী এখানে ফিল আপ করবে। ঠিক আছে, আপনারা এখানে সেলফ এক্সপ্লোরেটরি আছে, এটা আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন। তারপরে কনফিউশন হলে ওখানে গাইডলাইন আছে, আমার নাম্বার আছে। ঠিক আছে, এখানে নেভিগেশন গুলো বলাই আছে, আমাদের প্রজেক্টে যে 5টা পার্ট আছে এই 5টা পার্টের জন্য আপনাকে বর্ণনা দেওয়া হবে। আর এইটা হলো আমাদের এই নেভিগেশনের সিস্টেম। কোনো কিছু যদি এর মধ্যে কনফিউশন মনে হয় আপনাদের কাছে, এখানে আমাদের টেকনিক্যাল নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস আছে, আপনারা যোগাযোগ করবেন। আমরা দ্রুততার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। এখন আমরা যে প্রশ্ন করা যাবে না, এখন আমরা আপাতত প্রশ্ন নিচ্ছি না, আপনি প্রশ্নটা নোট করে রাখেন, আমরা পুরোটা হলে আমাদের যতটুকু বলার তারপরে আমরা আপনাদের সব প্রশ্ন নিব, অথবা আপনারা চ্যাট বক্সেও আপাতত লিখতে পারেন প্রশ্নগুলো। আচ্ছা, এবার আমরা যে অংশটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা তো বাকি ভাই দেখিয়েই দিলেন, যে অর্গানাইজেশনাল প্রোফাইলে কিন্তু বেশ কিছু ট্যাব আছে এবং সেই ট্যাবগুলো কিন্তু সব আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমেই মনে রাখতে হবে আমাদের প্রপোজাল রিলেটেড যে কতগুলো ট্যাব আছে সবগুলোই আপনারা ফিল আপ করবেন, আদারওয়াইজ কিন্তু প্রপোজাল ডিসকোয়ালিফিকেশনের দিকে যাবে। এখন আমি স্পেশালি যে সেকশনটা বলবো সেটা হচ্ছে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন। এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ প্রপোজালের ক্ষেত্রে। এক্ষেত্রে যে কয়েকটা সেকশন আছে, 7টা সেকশন আছে, আমি জাস্ট আপনাদেরকে খুব সংক্ষেপে একটু বলছি। প্রথম যে সেকশনটা সেখানে সামারি এন্ড কনটেক্সট। এখানে আমাদের 1 নম্বরে যে বিষয়টা আছে, আপনারা আগেই শুনেছেন যে আমাদের 3টা পিলার আছে আমাদের এই প্রজেক্টে। তো আপনারা আপনাদের কাজগুলো বা আপনারা যে অ্যাক্টিভিটিস গুলো বলতে চাচ্ছেন বা আমাদের সাথে যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেইটা আপনারা আমাদের পিলারের সাথে অ্যালাইন করে কোন কোন পিলারে অ্যালাইন করছে সেটা এখানে টিকমার্ক করে দিবেন। দ্বিতীয় যে বিষয়টা আছে অর্থাৎ কনটেক্সট অ্যানালাইসিস, আপনি যে এলাকা থেকে যে বিষয় নিয়ে কাজ করতে চান সেটার একটা কনটেক্সট অ্যানালাইসিস বা ছোট্ট করে সেটার জাস্টিফিকেশন, রেশনালিটি এখানে লিখবেন। 3 নম্বরে আছে আমাদের প্রজেক্ট সামারি। এখানেও হচ্ছে আপনারা কাদের নিয়ে কিভাবে কি ধরনের কাজ করবেন এবং আপনার কাজগুলো আসলে জেন্ডার ইকুয়ালিটি এবং উইমেন এম্পাওয়ারমেন্ট এবং জেন্ডার ডাইভার্স কমিউনিটিকে কতটা রিফ্লেক্ট করছে সেই বিষয়ে একটু সামারি দিবেন। এরপরে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রপোজালের অংশ, সেটা হচ্ছে আপনার ইনোভেশন। আপনার অ্যাক্টিভিটি দিয়ে আপনি কতটা ইনোভেটিভ সেই রিফ্লেকশনটা যেন এই অংশে থাকে। এরপর আসছে আমাদের প্রজেক্টের রিচ। আমাদের প্রজেক্টে 2 ধরনের রিচে আমরা কাজ করি, একটা হচ্ছে ডিরেক্ট বেনিফিশিয়ারি, একটা ইন্টারমিডিয়ারি। ডিরেক্ট বেনিফিশিয়ারি আমাদের একদম খুব ক্লিয়ার, উইমেন, গার্লস অ্যান্ড জেন্ডার ডাইভার্স ইন্ডিভিজুয়াল। এবং এই ডিরেক্ট বেনিফিশিয়ারি এবং ইন্টারমিডিয়ারি দুইটা নিয়ে আরো ক্লিয়ার করে যদি আপনারা জানতে চান তাহলে দেখবেন এখানে রেফারেন্স অপারেশনাল ডেফিনেশন একটা কথা আছে, এখানে ক্লিক করে আপনারা একদম অপারেশনাল ডেফিনেশনে চলে গিয়ে আরো ক্লিয়ার ধারণা এখান থেকে পাবেন। তবে যেই বেনিফিশিয়ারি আপনারা সিলেক্ট করেন না কেন
সেটা আপনাদেরকে কিন্তু বিভিন্ন সোর্স বা তথ্যর ভিত্তিতে জিনিসগুলো লিখতে হবে। আপনারা আগের নিজেরা একটু স্টাডি করে নেবেন, তারপর সেটা লিখবেন, আমরা সেই আশাটাই করছি। 6 নম্বরে যে বিষয়টা আসবে কনসালটেশন, অর্থাৎ আমাদের প্রজেক্টটা বা যে প্রজেক্টটা আপনি প্রপোজ করবেন সেক্ষেত্রে তো বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারকে নিয়ে কাজ করতে হবে, এবং সেই স্টেক হোল্ডারদের সাথে কিন্তু আপনাদেরকে এই প্রজেক্ট ডিজাইন করার আগে একটু তাদের সাথে পরামর্শ করতে হবে যেন তাদের নিডস গুলা আমাদের কাছে পর্যন্ত আসে। এই জন্য এই সেকশনটাতে আপনারা সেটা লিখবেন। 7 নাম্বার হচ্ছে আমাদের প্রজেক্ট কতটুকু সিডো, এসডিজি এই গোলগুলা বা ইন্টারন্যাশনাল আরো যে ট্রিটি গুলো আছে সেগুলোর সাথে কতটা অ্যালাইন করছে সেই বিষয়টা মাথায় রেখে আপনারা এই সেকশনটা আপনারা এখানে মেনশন করবেন যে আপনাদের যে কাজটা বা আপনাদের যে প্রপোজ প্রজেক্টটা সেটা আসলে কোথায় অ্যালাইন করছে এবং কিভাবে এটা অ্যালাইন করছে সেই ব্যাখ্যাগুলো এখানে দিবেন। এর পরের সেকশনটা এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা হচ্ছে আমাদের জেন্ডার ইকুয়ালিটি। আমরা প্রথম থেকেই কিন্তু বলছি যে আমাদের প্রজেক্টের একদম যদি বলি কোর হার্ট সেটাই হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি আর উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ। এখানে আপনারা 3টা প্রশ্ন দেখবেন, 3টা প্রশ্ন আবার খুবই সংক্ষিপ্ত প্রশ্ন এবং এগুলোর বাংলাও করা আছে খুব সুন্দর করে, খুব সেলফ এক্সপ্লেনেটরি। এটা করে আপনারা এই সেকশনটা লিখবেন। 3 নম্বর যে সেকশনটা আছে সেটা হচ্ছে আমাদের আউটকাম, আউটপুট এন্ড করেসপন্ডিং অ্যাক্টিভিটিস। এখানেও আপনারা যে ডেফিনেশন গুলো চাচ্ছেন আউটকাম কি আউটপুট কি সেটা অপারেশনাল ডেফিনেশনে সেই জায়গাটা পাবেন। আমি শুধু একটু ছোট্ট করে বলছি যে এখানে আপনারা দেখবেন আমাদের প্রজেক্টের আলটিমেট আউটকামটা আমরা বলেছি, পাশাপাশি আমাদের যে সেট আউটকাম আছে সেটা আমরা দিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় যে এই আউটকামের সাথে অ্যালাইন করে আপনারা যে প্রপোজ আউটকামটা দিবেন একদম যেন কাছাকাছি যায় বা একদম মিলে যায়, অ্যালাইন করতে যেন সুবিধা হয়। আচ্ছা, এখানে একটু মেনশন করছি সেটা হচ্ছে যে আমাদের যে সেট আউটকাম সেটার সাথে আপনাদের আউটকামটা কতটুকু কন্ট্রিবিউট করছে আমাদের আউটকামে সেইটা আপনারা পাশাপাশি একটু মাথায় রাখবেন। আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট দেখবেন যে উপরে আমরা বলে দিয়েছি যে আমাদের একটি আউটকামের বিপরীতে আপনারা একটি আউটকামই দিবেন, আবার একটা আউটকামের বিপরীতে সর্বোচ্চ 2টা আউটপুট দিবেন এবং প্রতিটা আউটপুটের জন্য সর্বোচ্চ 2 থেকে 5টি অ্যাক্টিভিটিস করবেন। এর বেশি আপনারা আসলে এর বেশি আপনারা আমরা আশা করছি যে দিবেন না। আপনারা খুব চাচ্ছি আমরা স্ট্রিক্টলি আমাদের গাইডলাইনটা ফলো করেন যেন আমাদের রিভিউ করতে সুবিধা হয় প্রপোজালগুলো। আর আপনারা যে অ্যাক্টিভিটিস গুলো দিবেন অবশ্যই খেয়াল রাখবেন যে সেই অ্যাক্টিভিটি গুলো যেন আমাদের আউটকামে কন্ট্রিবিউট করে। এরপরে আমাদের যে বিষয়টা আছে সেকশনটা সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন। এখানে আপনারা আশা করি যে সবাই এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন, তবে এখানে আমরা বলছি যে খুবই কনসেন্ট্রেটেড এরিয়া, শুরু থেকেই বলছি। এখানে একই কথাই বলা হচ্ছে যে এখানে একটা উপজেলায় দেখা যাবে যে কমপক্ষে 3 থেকে 5টি ইউনিয়নে আপনারা কাজের ক্ষেত্রে প্রস্তাব যদি করেন সেটা খুব ভালো হয় এবং বেনিফিশিয়ারি যেন ওভারল্যাপিং না হয় অন্য কোনো প্রজেক্ট বা অন্য আপনাদের অর্গানাইজেশনের কোনো প্রজেক্ট বা আদার্স কোনো প্রজেক্ট থাকলেও সেক্ষেত্রে যেন বেনিফিশিয়ারি যেন ওভারল্যাপ না হয়ে যায় সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এর পরের যে সেকশন গুলা সেগুলো খুবই ক্যাজুয়াল কিছু সেকশন, যে নেটওয়ার্কিং এন্ড অ্যালায়েন্স। এই ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্টলি চাচ্ছি যে আপনারা আসলে কোন কোন নেটওয়ার্কের সাথে আছেন এবং আপনাদের সেই নেটওয়ার্কের রোলটা কি বা আপনারা সেখানে আপনাদের ভূমিকাটা কি, কতটুকু সেখানে আপনাদের অংশগ্রহণের সুযোগ আছে সেই জায়গাগুলো এখানে একটু লিখবেন। এরপরে যেটা থাকে প্রত্যেকটা প্রজেক্টেই আপনাদের কাজের যেহেতু কাজ আছে নিশ্চয়ই ঝুঁকিও থাকবে, এখানে এই সেকশনটাতে সেটা বর্ণনা করবেন। এরপরে আমরা সর্বশেষের যে 7 নম্বর সেকশন সেখানে রাখছি যে অর্গানাইজেশনাল এবিলিটি এন্ড রেলিভেন্ট এক্সপিরিয়েন্স। এখানে আমরা খুব বেশি এক্সপিরিয়েন্স চাই নাই, আপনাদের খুব রেলিভেন্ট একটা এক্সাম্পল দিবেন একটা প্রজেক্টে যেটা আমাদের প্রজেক্টের সাথে সিমিলার ছিল। আর এর বাইরে হচ্ছে আপনারা যদি কোনো ভলান্টারি অ্যাক্টিভিটিস করেন কিন্তু সেটা যদি বাজেটারি হয় সেটাও এখানে মেনশন করবেন। আমরা কিন্তু আউটকামের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা অনেক বেশি অ্যাক্টিভিটিস দিবেন সেটা না, আপনাদের অ্যাক্টিভিটিস গুলো খুব কনসাইজ হবে যেটা দিয়ে আমরা যেন ম্যাক্সিমাম রেজাল্টটা আমরা বের করে নিয়ে আসতে পারি।
তো আশা করি টেমপ্লেটটা খুব বেশি কঠিন না এবং খুব বেশি ডিটেল আউটও না, আপনাদের কোনো রকমের সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন আমাদের পরবর্তী যে সেগমেন্টটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এখানে বাজেটারি যে বিষয়গুলো আছে সেটা নিয়ে বলতে আসবে আমাদের আরেক কলিগ আনিস ভাই। এখানে খুব সংক্ষেপে আছে, তবে ডিটেল আউটটা আনিস ভাই বলবে। সবাইকে ধন্যবাদ কষ্ট করে শোনার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। বলার আগে আপার কাছে একটু প্রশ্ন ছিল। আপনি এখন কোনো প্রশ্ন দিচ্ছি না আপা, প্লিজ রেখে দেন। আমরা একদম শেষে আমাদের কিছু প্রশ্ন আপনারা করেছেন আগে, সেগুলোর উত্তর দেব। যদি সেই প্রশ্নের উত্তরের ফলে আপনার প্রশ্নের উত্তর হয়ে যায় তাহলে আর দরকার নাই প্রশ্ন করার, তো একটু অপেক্ষা করেন। ওকে, সবাইকে ধন্যবাদ। এখানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা কম্পোনেন্ট উল্লেখ করা আছে, 1, 2, 3। 1 নম্বরে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, 2 নম্বরে দেওয়া আছে প্রোগ্রাম কস্ট, 3 নম্বরে লেখা আছে অর্গানাইজেশনাল ক্যাপাসিটি আর সাস্টেইনেবিলিটি কস্ট, এবং লাস্টে দেখেন 4 নম্বরে দেওয়া আছে টোটাল কস্ট। অর্থাৎ এটা সাধারণভাবে বোঝা যাচ্ছে যে উপরে তিনটা কস্টের যোগফলই হবে টোটাল কস্ট। আর এই টোটাল কস্টটা আমরা মিন করছি যে আপনাদের টোটাল বাজেটটা। অর্থাৎ এখানে আপনারা সাথে এই প্রপোজালের সাথে একটা বাজেট টেমপ্লেট পেয়ে যাবেন। সেই বাজেট টেমপ্লেটে দেখবেন যে টোটাল যে ম্যানেজ এ বি সি তিনটা কম্পোনেন্ট দিয়ে ভাগ করা আছে টোটাল বাজেট টেমপ্লেটটাকে। এর মধ্যে এ কম্পোনেন্টটা যতদূর পর্যন্ত আছে ওইটার টোটাল যোগফলটা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। আর এ কম্পোনেন্টটা আছে বি কম্পোনেন্ট শুরুর আগ পর্যন্ত। অর্থাৎ টোটাল আপনার হচ্ছে বাজেট টেমপ্লেটে গিয়ে দেখতে পারবেন যে টোটাল হলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ম্যানেজমেন্ট কস্টের যে যোগফলটা এটা আসবে 1 এ, এবং প্রোগ্রাম কস্ট হলো বি কম্পোনেন্ট। অর্থাৎ বাজেট টেমপ্লেট আপনারা দেখবেন বি কম্পোনেন্ট যেটা অ্যাক্টিভিটি কস্ট দিয়ে শুরু আছে সেটা একবারে শেষ পর্যন্ত, অর্থাৎ যেখানে সি লেখা আছে সি লেখার আগ পর্যন্ত যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোর যোগফল হবে এই প্রোগ্রাম কস্ট। আচ্ছা, আর লাস্টে যেটা থাকে অর্থাৎ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি এবং সাস্টেইনেবিলিটি কস্ট ওই বাজেট টেমপ্লেটের মধ্যে লেখা আছে দেখবেন সি দিয়ে, ওই সি যোগফলটা শুধু আসবে এই 3 নম্বরে। অর্থাৎ এই তিনটা যখন যোগ হবে তখন আপনার বাজেট টেমপ্লেটে আপনি যত টাকা বাজেট প্রপোজ করেছেন সেটার যোগফল এবং এই তিনটা কম্পোনেন্টের যোগফল সমান হবে। আর যদি সমান না হয় তখন আপনি বুঝতে পারবেন যে কোনো একটা কম্পোনেন্ট বাদ পড়ছে, তখন আপনি সেটাকে চেক ব্যাক করবেন। এটাই হচ্ছে সারাংশ। এটি আচ্ছা, সবাই হয়তো এই টেমপ্লেটটা পেয়ে গেছেন, হয়তো অনেকে দেখেও ফেলছেন। তো এখানে আমি যেটা একটু আগে আলোচনা করলাম যে এ বি সি, অর্থাৎ দেখেন এখানে লেখা আছে এ ম্যানেজমেন্ট কস্ট, এটার আপনার ওখানে যে সামারিটা এই ম্যানেজমেন্ট কস্টের যোগফলটা হবে এ। এ হচ্ছে এই পর্যন্ত আসবে। আমি নিচে একদম দেখাচ্ছি যে কোন পর্যন্ত এটা এ হচ্ছে, সেটা হলো এই যে দেখেন বি শুরুর আগ পর্যন্ত। অর্থাৎ এটা এই যে সেল নাম্বার 57, সেল নাম্বার 57 পর্যন্ত যে অ্যামাউন্টটা আসবে টোটাল যোগফলটা যায় দাঁড়াবে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে ঢুকবে। আচ্ছা, তারপরে আসবে অ্যাক্টিভিটি কস্ট। অ্যাক্টিভিটি কস্ট দেখেন বাজেট টেমপ্লেটে বি দিয়ে শুরু হয়েছে, এই বি চলে গেছে একবারে নিচে সি কম্পোনেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ দেখবেন নিচে যেতে যেতে এই যে সি এর আগ পর্যন্ত দেখেন লেখা আছে টোটাল কস্ট, এইটার যোগফলটা যে দাঁড়াবে প্রোগ্রাম কস্টে, এবং সেল নাম্বার হলো 156। এই পরে লাস্টে একটা কম্পোনেন্ট থাকে সি, এইটার যোগফলটা শুধু যে দাঁড়াচ্ছে সাস্টেইনেবিলিটি এবং ক্যাপাসিটি এবং সাস্টেইনেবিলিটি, ওইটা অ্যামাউন্টটা বসায় দিবেন। এগুলো যোগফলটা কিন্তু আপনাদেরকে হাতে বসাতে হবে। এই এক্সেল ফরম্যাটে যখন আপনি ফেলবেন তারপরে ওটা হাতে বসাবেন, ম্যানুয়ালি, মানে ওখানে ম্যানুয়ালি আপনাকে বসিয়ে দিতে হবে। এখানে যখন বাজেটটা ফেলবেন তারপরে এটা ম্যানুয়ালি ওই প্রপোজাল ওখানে বসায় দিবেন, তাহলে দেখবেন টোটাল যোগফলটা চলে আসবে। এখানে যদি কোনো কারণে টোটাল যোগফল না মিলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে কোনো একটা কম্পোনেন্টের যোগফল বাদ পড়ছে, সেটা আপনার মানে ভালো করে চেক করে নিতে হবে, চেক করে আবার মিলাই দেখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খালি আপনাদের সংযোজন দিয়ে রাখি যে এই টেমপ্লেটে বাজেট টেমপ্লেট যেটা এক্সেল ফাইল দেওয়া আছে এখানে কিন্তু কোনো রকমের কলাম অ্যাড করার প্রয়োজন পড়বে না।
শুধুমাত্র আপনাদের রো ইনসার্ট করার প্রয়োজন পড়তে পারে, সেটা আপনারা করতে পারবেন। আদার্স কোনো কলাম ইনসার্ট করার প্রয়োজন পড়বে না, এটাই। আমরা এখন চলে যাব যে প্রশ্নগুলো আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি, সেই প্রশ্নের উত্তরে চলে যাব। আমরা একটু ভাগ ভাগ করে হ্যাঁ, এখানে যে প্রশ্নগুলো আপনার অ্যাপ্রোচ নিয়ে বলা আছে বা টেকনিক্যাল ইস্যুস বলা আছে, সেগুলো আমি উত্তর দিব। যেমন এখানে যে প্রশ্নগুলো আছে যে কি অ্যাপ্রোচ আমরা ফলো করব লিডারশিপের ক্ষেত্রে, উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে, যারা জেন্ডার ইকুয়ালিটিতে কাজ করেন দীর্ঘদিন যাবত বা অল্প সময় যাই করেন না কেন, জেন্ডার ইকুয়ালিটির কিছু প্রিন্সিপালস আছে, আমার আই বিলিভ যে আপনারা সেটা জানেন। সো এইখানে রাইট বেসড অ্যাপ্রোচ এবং জেন্ডার ইকুয়ালিটি অ্যাপ্রোচকে মাথায় রেখে প্রপোজালটা ডেভেলপ করতে হবে। সো এই অ্যাপ্রোচ আপনি কোনটা রাখবেন সেটা ডিপেন্ড করবে যে আপনি যে কনটেক্সট অ্যানালাইসিসটা করছেন, রেশনালটা যে দিচ্ছেন, যে এখানে নারীরা কি ধরনের প্রবলেম ফেস করছে, কেন করছে, এবং আপনার প্রস্তাবিত কাজগুলো কিভাবে তাদের চেঞ্জে নিয়ে আসবে। তো ওই কনটেক্সটকে মাথায় রেখে তার সাথে আপনার যে থিওরিটিক্যাল যে অ্যাপ্রোচ গুলো, রাইট বেসড অ্যাপ্রোচ, জেন্ডার ইকুয়ালিটি অ্যাপ্রোচ অ্যান্ড ফেমিনিস্ট অ্যাপ্রোচ, আপনারা জানেন এইগুলো, এই অ্যাপ্রোচটাকে মাথায় রেখে আপনাদের অংশটাকে আপনারা লিখবেন। কারণ যেহেতু প্রথমে বলেছি যে প্লাগারিজম ইজ নট অ্যালাউড হিয়ার, সো আমরা ওই জিনিসগুলো দেখবো যে হুবহু আপনি লিখে কপি করে দিলেন, হোয়ারএস আপনার যে কনটেক্সট অ্যানালাইসিস তার সাথে সেটা যাচ্ছে না, প্রপোজড ইন্টারভেনশন যাচ্ছে না, আউটকাম যাচ্ছে না, তাহলে কিন্তু সেটা আসলে আপনাদের জন্য মানে ডিসকোয়ালিফাইং একটা স্কোরিং এর দিকে চলে যাবে। পরের প্রশ্ন আছে যে আমরা কোথায় এটা ইমপ্লিমেন্ট করব। আমরা গাইডলাইনে বলে দিয়েছি এবং এতক্ষণও আমরা কথায় বলেছি যে খুবই আপনারা দেখবেন যে আপনার প্রবলেমটার উপরে ভিত্তি করে, ওইটার ওয়েটেজ এর উপরে ভিত্তি করে কোন জায়গাটা এবং সেটা আপনি কত মানে অল্প খরচে বেশি পরিবর্তন আনতে পারেন, অর্থাৎ মিনিমাম ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাইজ আউটপুট আনতে পারেন, সেইভাবে আপনারা আপনাদের লোকেশন গুলো সিলেক্ট করবেন। এবং সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি রেফারেন্সের কাছে যেতে পারেন। আমাদের বাংলাদেশের অনেক স্টাডি আছে, আমরা প্রথমে আমার প্রেজেন্টেশনে আমি দেখিয়েছি, কয়েকটা আমি উদাহরণস্বরূপ দিয়েছিলাম। এইসব রেফারেন্স ডকুমেন্টস যদি আপনারা যান, আপনারা কিন্তু ভালনারেবিলিটি ম্যাপিং গুলো ইজিলি করতে পারবেন এবং সেই অনুযায়ী ঠিক করতে পারবেন। পরে প্রশ্ন ছিল যে কনসোর্টিয়ামে জমা দেওয়া যাবে কিনা। না, কনসোর্টিয়াম করে কোনো প্রপোজাল জমা দেওয়া যাবে। হ্যাঁ, তবে যেটা করা যাবে যে যারা ইনফর্মাল উইমেন ফোরামস আছে, যে তাদের রেজিস্ট্রেশন নাই কিন্তু তারা খুব ভালো কাজ করছে, কারণ আমরা এখন দেখি বাংলাদেশে অনেক ফেমিনিস্ট ইয়াং ফেমিনিস্ট অর্গানাইজেশন আছে, তারা বেশ ভালো ভালো মানে কাজ করে তারা, এবং ফিলান্থ্রপিক টাইপের কাজ করে তারা, কিন্তু তাদের রেজিস্ট্রেশন নাই। এখন কোনো একটা নারী সংগঠনের সাথে যদি তারা যুক্ত থাকে, কোনো নেটওয়ার্কের সাথে যদি তারা মেম্বার থাকে, তাহলে সেই নেটওয়ার্কটা অ্যাপ্লাই করতে পারে। সুতরাং তার থ্রুতে তার যারা মেম্বার অর্গানাইজেশন, যারা আনরেজিস্টার্ড, তারা সুবিধা পেতে পারবে। একের অধিক কোনো প্রপোজাল এখানে দেওয়া যাবে না। এবং রেজিস্ট্রেশন নিয়ে যে প্রশ্ন করেছেন, আমার মনে হয় বাই দিস টাইম আমাদের আলোচনার ভিতর থেকে আপনারা সেই উত্তর পেয়ে গেছেন যে কোথাকার রেজিস্ট্রেশন থাকতে হবে না, এটা আপনারা পেয়ে গেছেন। প্রজেক্টটা কেমন হবে, ইনোভেশন কি হবে, আমার মনে হয় একটু গাইডলাইনটা দেখবেন, এবং এটা আপনারা বেটার জানেন যারা কাজ করেন, যে আপনার বিগত অভিজ্ঞতায় কোন কাজটা ভালো, মানে স্ট্র্যাটেজিটা বা কোন ইন্টারভেনশনটা ভালো রেজাল্ট এনেছে, যেটাকে আপনি মনে করেন এটাকে আবার রেপ্লিকেট করা যায়, সেটাকে আপনি ইনোভেশন হিসাবে আনতে পারেন। যেটা অর্থাৎ মানে কাইন্ড অফ টুইস্টিং, অর্থাৎ আপনার একটা স্ট্র্যাটেজি টুইস্ট করবে টোটাল প্রজেক্টটাকে, দ্যাট উড বি দ্য ইনোভেশন। এবং অনেকে প্রশ্ন করেছেন যে এখানে ফর্মাল সেক্টর, ইনফর্মাল সেক্টরে কাজ করা যাবে কিনা। হ্যাঁ, করা যাবে, এখানে এটা নিয়ে কোনো অসুবিধা নাই। তারপরে
এখানে যে আনরেজিস্টার্ড নিয়ে যেটা আমি বলেছি, কিন্তু একই সঙ্গে আমি আরেকটা বলে দেই, যদিও আমাদের এই কলটা সেটার জন্য না, আমাদের এখানে আরেকটা ফান্ডিং এর অপরচুনিটি আছে যেটাকে আমরা ফার্স্ট রেসপন্সিভ ফান্ড বলি, এবং সেটা একদম যারা স্ট্রাকচারালি লেফট আউট তাদেরকে রিচ করার জন্য, বাট দ্যাট ইজ নট কাইন্ড অফ মাল্টি ইয়ার ফান্ডিং, খুব ডিসক্রিট ফান্ডিং ছোট ছোট কাজের জন্য, সেটা হয়তো 3 মাসের জন্য, 2 মাসের জন্য, 6 মাসের জন্য, ছোট ছোট কাজের জন্য সেটার একটা সুযোগ আছে। আর তারপরে যে কি ধরনের নেটওয়ার্কিং হবে, কি হবে, এগুলো নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। আমি প্লিজ অনুরোধ করব আপনারা একটু গাইডলাইনটা ভালো করে দেখে নেবেন। তো এই অংশটুকু আমার মনে হয় যে আমি চেষ্টা করেছি আপনাদের উত্তর দেওয়ার জন্য। বাকি আরো কিছু প্রশ্ন আমরা পেয়েছি, আমরা যখন উত্তরটা দিব আপনারা আপনাদের, কারণ একই রকমের প্রশ্ন আছে অনেক, তো আমরা তো সব প্রশ্নগুলো রিপিট করছি না এখানে, কিন্তু উত্তর থেকে মিলিয়ে নেবেন যে আপনি যেটা জানতে চান সেটা পেয়ে গেলেন। আচ্ছা, আমরা লোকেশন নিয়ে অনেকগুলো প্রশ্ন পেয়েছিলাম আপনাদের কাছ থেকে, তো লোকেশন একটু ক্লিয়ার করি। সো আমাদের একটা আলোচনা কিন্তু অলরেডি বলে দিয়েছি যে লোকেশন সিলেকশনের ক্ষেত্রে আমাদের ওইরকম কোনো বাধ্যবাধকতা নেই যে শুধুমাত্র এই এলাকা থেকে আমরা যাচ্ছি বা এখান থেকে যাচ্ছি না, এরকম কোনো নির্দেশনা নেই। আমাদের এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে যে ধরনের সংগঠনগুলো আসলে এলিজিবল হবেন তারা যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেটিকে একটু মাথায় রাখতে হবে, আমরা লোকেশনটা যেন একটু কনসেন্ট্রেটেড এরিয়াতে রাখি, যেখানে আমাদের লক্ষিত যে জনগোষ্ঠী যাদেরকে আমরা কাজ করব তারা যেন থাকেন, এবং আমরা যেন তাদের যে জায়গাগুলো অর্থাৎ ইন্টারসেকশনালিটি, জেন্ডার ডাইভার্স গ্রুপ, আমাদের যে ভাও যেটা আসলো, ক্লাইমেট ভালনারেবিলিটি, মার্জিনালাইজেশন, এই জিনিসগুলোতে যেন আমরা অ্যাড্রেস করতে পারি। অর্থাৎ আপনারা যখন আপনাদের লোকেশনগুলো প্রপোজ করবেন তখন আপনাদের দায়িত্ব হবে যে এই রিলেটেড এভিডেন্স গুলোকে খুঁজে বের করা। অর্থাৎ আপনার এলাকায় যদি এই ধরনের সিচুয়েশন গুলো বেশি প্রিভেল করে তাহলে সেই জায়গাটা কোন জায়গাটা, অর্থাৎ একটা জেলার ভিতরে হয়তো বা কনসেন্ট্রেটেড একটা উপজেলা বা 2টা উপজেলাতে এই ঘটনাগুলো বেশি বেশি ঘটছে, তাহলে সেইগুলোকে নিয়ে আসতে হবে এবং সেগুলো যে আপনি প্রপোজ করছেন সেটার জাস্টিফিকেশনটা কি এবং এটা রেফারেন্সটা কি, অর্থাৎ এটা কি আপনি বিডিএস থেকে পেয়েছেন, আপনার কোনো গভর্নমেন্ট রিপোর্ট থেকে আসছে, কোনো ইউএন অর্গানাইজেশন রিপোর্ট থেকে আসছে, বা কোনো সিগনিফিকেন্ট কোনো অর্গানাইজেশনের রিপোর্টে বা পাবলিকেশন এটা এসেছে, সেটা একটু মেনশন করতে হবে যে এইটার কারণে জাস্টিফিকেশন যে আপনি কেন এই উপজেলা বা এই লোকেশনটাকে প্রপোজ করছেন। সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের টার্গেট পপুলেশন এবং টার্গেট অ্যাক্টিভিটি যেন আমরা কভার করতে পারি। আর যেটা হচ্ছে যে আরেকটা আসছে যে আমাদের ডিউরেশন বা ইন্টারভেনশন বা জিওগ্রাফিক্যাল ফোকাস, আমি বললাম যে আমাদের এটা নাই, আমাদের বোথ মেল ফিমেল পার্টিসিপেন্টকে করা যাবে কিনা, আমাদের বেনিফিশিয়ারি সিলেকশনের ডিরেক্ট বেনিফিশিয়ারি এবং ইন্টারমিডিয়েট বেনিফিশিয়ারি সিলেকশনের যে অপারেশনাল ডেফিনেশন আছে সেখানে খুব স্পষ্ট করে এটার ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে বিষয়টা পড়ে নিবেন। আর আমাদের প্রেজ লিমিটের কথা যেটা আমি এটা অলরেডি এর আগে বলে দিয়েছি যে প্রেজ লিমিট আমাদের নট স্পেসিফিক, বাট আমরা এক্সপেক্ট করছি খুবই কনসাইজ একটা রিপোর্ট যেটা আসলে শুধুমাত্র এই প্রজেক্ট রিলেটেড অ্যাক্টিভিটি, যেটা রেজাল্ট বেসড ম্যানেজমেন্ট সিস্টেম, ফেমিনিস্ট অ্যাপ্রোচ কিভাবে এগুলোকে অ্যাড্রেস করছে সেইগুলোর একটা ব্যাখ্যা থাকবে। অপ্রয়োজনীয় বা অহেতুক কোনো আলোচনা দরকার নেই, কিন্তু আপনারা যদি মনে করেন না আপনাদের ক্যাপাসিটি স্টেটমেন্ট, অর্থাৎ আপনারা এই রিলেটেড আরো অন্য অন্য জায়গায় কি কাজ করেছেন, এই জায়গায় আপনাদের ক্যাপাসিটি কি, কত বড় প্রজেক্ট আপনারা কভার করেছেন বা কত বড় গ্রুপ নিয়ে আপনারা কাজ করেছেন, কোন কোন ধরনের কাজ করেছেন, এরকম কিছু ইনফরমেশন দিতে চান সেটা আপনারা এনএক্স এ দিতে, এটাই হচ্ছে মূল বিষয়। আর এছাড়াও আমাদের প্রোগ্রামেটিক রিলেটেড কিছু কোশ্চেন আছেন। আপনাদের বেশ কিছু কোয়েশ্চেন আছে রেজিস্ট্রেশন, নন রেজিস্ট্রেশন, এই ইস্যুগুলোতে, যেগুলা ইতিমধ্যেই আমরা আসলে খুব ক্লিয়ার করেছি। তারপরও স্পেসিফিক করে আপনারা কয়েকটা বিষয় জানতে চেয়েছেন, যেমন পার্সোনাল ডিসেবিলিটি যাদের যে সংগঠনগুলো আছে তাদের ক্ষেত্রে কি হবে এটা একটু জানতে চেয়েছেন। অবশ্যই তাদের যদি রেজিস্ট্রেশন থাকে, সেটা নট অনলি এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন, যে কোনো লোকাল রেজিস্ট্রেশন যদি থাকে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আপনাদের একটা খুব প্রশ্নের জায়গা ছিল যে আপনারা যখন প্রপোজাল সাবমিট করবেন সেক্ষেত্রে আপনারা ধাপে ধাপে আপনাদের রেলিভেন্ট ডকুমেন্টস গুলো দিতে পারবেন,
নাকি একবারেই দিয়ে দিবেন? আসলে এটা আমরা একবারেই নিব, আপনারা আগে এক ধাপে দিবেন, সিলেক্টেড হবেন, তারপর আরেক ধাপে দিবেন, এটা আসলে কোনো সুযোগ নাই। আরেকটা আপনাদের প্রশ্ন ছিল যে আদিবাসীদের নিয়ে আপনারা কাজ করছেন, কিন্তু ঠাকুরগাঁওতে আপনাদের কাজ করার কোনো সম্ভাবনা আছে কিনা। যদি আপনারা দেখেন যে না ঠাকুরগাঁওতে আসলেই আদিবাসীরা আছেন এবং তাদের নিয়ে কাজ করার একটা নিড আছে, সেটা অ্যানালাইসিস করে যদি আপনারা মনে করেন যে না সেখানে আমরা কাজ করতে পারি, অবশ্যই সেই প্রপোজাল আমরা একসেপ্ট করব। এর বাইরে আরেকটা প্রশ্ন একদম খুব কমন ভাবে এসেছে, তারপর আমি এটা আরেকটু জোরালো ভাবে বলতে চাই যে আপনারা বারবারই জানতে চেয়েছেন যে লোকাল অর্গানাইজেশন হলে সেটা হবে কিনা। লোকাল অর্গানাইজেশন হলে না হবে বিষয়টা এমন না, তবে সেই একই কথা আবার রেজিস্ট্রেশন থাকতে হবে। এবং কমিটির ক্ষেত্রে যেটা আপা বলে গেলেন, আমি আবারও বলছি, কমিটিতে আপনাদের এক্সিকিউটিভ কমিটি বা গভর্নিং বোর্ড এখানে একদম 100% উইমেন। এখানে আমাদের আসলে আমরা কিছু করতে পারবো না, আমাদের কোনো সম্ভাবনাই নাই এটা সিলেক্টেড হওয়ার। এই জন্য এইরকম যদি কোনো কিছু হয় তাহলে আমার মনে হয় প্রপোজাল সাবমিট না করাটাই ভালো হবে। আরেকটা আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে প্রপোজাল টেমপ্লেটটা পিডিএফ ফরম্যাটে ছিল আগে, সেটা ওয়ার্ডে পেলে আপনাদের সুবিধা হয়। আপনারা এখন যখন আমাদের সেশন শেষ করে ঢুকবেন এখানে, আপনারা দেখবেন যে ফরম্যাটটা ওয়ার্ডে এখন দেয়া আছে। তো এই তো মোটামুটি ছিল কিছু বেশ কমন কোয়েশ্চেন, এবং একই কোয়েশ্চেন রিপিটেড আছে, সেজন্য আমরা আর সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার ওভাবে দিচ্ছি না, সব কভার করে গেছে। আচ্ছা, আপনাদের আরেকটা বিষয় ছিল যে আপনারা 3টা পিলারেই অ্যাপ্লাই করতে পারবেন কিনা। সেক্ষেত্রে যেটা হবে যে একদমই 3টা পিলারে তো আসলে অ্যাপ্লাই করা যাবে, তবে আপনারা সেটা কিন্তু আপনারা যেটাই অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু সেটা জাস্টিফিকেশনটা খুব স্ট্রং দিবেন, রেশনালের জায়গাটা যেন আপনাদের স্ট্রং থাকে। এবং পাশাপাশি আপনারা হচ্ছে বাজেটের যে সিলিংটা আছে সেটাও খেয়াল রাখবেন। আপনাদের সর্বশেষ একটা প্রশ্ন ছিল যে কে কোন সাইজে, কে কোন ব্র্যান্ড নিয়ে সাইজ নিয়ে কাজ করবেন। এটা এখানে হয়তো আমরা খুব ছোট্ট একটা ছকে দেখিয়েছি, কিন্তু আপনারা যখন গাইডলাইনে ঢুকবেন একদম প্রত্যেকটা বিষয়ের উপর, মাইক্রোর কত, স্মলের কত, মিডিয়ামের কত, লার্জের কত, প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে সেখানে বলা আছে। আপনাদের একদম পূর্ণ স্বাধীনতা আছে, আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারবেন, তবে সেটার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 100% সেটা ফিল আপ করে দেন অ্যাপ্লাই করবেন, সেটাই আমরা আশা করছি। আচ্ছা, এখন আপনারা আমরা এখন একটু ফ্লোরটা ওপেন করবো। আচ্ছা, আমাদের এত কথা বলার পরও নিশ্চয় আপনাদের সব প্রশ্নের উত্তর ধরে নিচ্ছি আপনারা পাননি। তো যে প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি বলে মনে হচ্ছে আপনারা একটু হাত তুলবেন, আমরা একজন একজন করে সেই সুযোগগুলো দিল প্রশ্নটা করার। আমি তার আগে একটু অনুরোধ করবো যে আমরা অনেকে আমাদের যখন রেজিস্ট্রেশনের সময় প্রশ্ন লিখেছেন, মানে মোটামুটি 10-20 বছরের একটা হিস্ট্রি দিয়েছেন। আর অ্যাকচুয়ালি ওইটা আমাদের জন্য এই মুহূর্তে জানা জরুরি না, হিস্ট্রিটা যে আপনি কি করেছেন। তো একদম স্পেসিফিক আপনারা প্রশ্নগুলো করবেন এই গাইডলাইনের ভিত্তিতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। এর বাইরে সব প্রশ্নের উত্তর হয়তো যেগুলো কোয়ালিফাইং মার্ককে কানেক্ট করে আমরা হয়তো সেই প্রশ্নের উত্তরগুলো দেব না, মানে ডেডিকেটলি হয়তো আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না। তো এই জন্য আমি অনুরোধ রাখবো প্রশ্নগুলো খুব ক্লিয়ার করা, সুনির্দিষ্ট প্রশ্ন এবং গাইডলাইনের উপরে যদি জানতে চান সেই প্রশ্নগুলো করবেন। আমি একটু ওপেন করছি, আপনারা একটু হাত তুলবেন।
না, আপনারা হাত তুলতে পারেন যদি কারো প্রশ্ন থাকে। ভালো হতো আসলে চ্যাট বক্সে নিলে, কারণ আমাদের সময়ের সাথে যেতে হবে। ধন্যবাদ। আমি একটু কোশ্চেন করতে চাচ্ছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমি আরিফ বলছিলাম, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা। এখন হচ্ছে যে একটা প্রসঙ্গ নিয়ে আসতে চাচ্ছি যেটা হচ্ছে ওম্যান রাইট অর্গানাইজেশন বা ওম্যান লিড অর্গানাইজেশনের ডেফিনেশনে। তো আপনারা বলছেন 100% কমিটির মেম্বার গুলো ফিমেল হতে হবে। এখন আমরা ইউএন ওম্যানে দেখছি তারা একটা ডেফিনেশন দিয়েছে যে 66% ইসি কমিটির মেম্বার থাকতে হবে ওম্যান, আর মিনিমাম 50% এর উপরে সিনিয়র ম্যানেজমেন্ট কমিটি। তো আমাদের অর্গানাইজেশনে ওম্যান হেডেড অর্গানাইজেশন, এখানে 71% ওম্যান এক্সিকিউটিভ কমিটির মেম্বার হচ্ছে ওম্যান, আর পাশাপাশি সিনিয়র ম্যানেজমেন্ট কমিটিতে 70% এর উপরে ওম্যান। তো এই ক্ষেত্রে আমরা আরো ওমেন রাইট এবং ওমেন লিড অর্গানাইজেশন হিসেবে অন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করি, তো এখানে একেবারে 100% কেন? কোশ্চেনটা এটা। আমি একটু এখন মানে আপনাকে এখানে স্টপ করতে অনুরোধ করবো। কেন করবো? আপনারা যদি এই কলটা দেখেন, আপনারা দেখবেন যে এই পুরো প্রজেক্টটা ফ্যামিনিস্ট অ্যাপ্রোচ এন্ড ফ্যামিনিস্ট প্রিন্সিপালের উপরে ভিত্তি করা, এবং আপনারা যদি ঢুকেন আপনারা দেখবেন যে এই যে গ্লোবালি স্টাডি হয়েছে, সেই স্টাডি থেকে যে ফাইন্ডিংস আসছে, সেই ফাইন্ডিংস এর উপরে ভিত্তি করে এই প্রজেক্ট ডিজাইন করা হয়েছে। এখন প্রত্যেকের একটা নিজস্ব ওয়ার্কিং ডেফিনেশন থাকে, এই জন্য আমরা বারবার বলছি, রেফার করছি অপারেশনাল ডেফিনেশন, ওয়ার্কিং ডেফিনেশন। উই ডিডন্ট রেফার দ্য স্কুল অফ থট, আমরা স্কুল অফ থট কে রেফার করি না। ইউএনওমেন কি করছে, অক্সফ্যাম কি করছে, দ্যাট ইজ দেয়ার ওন ওয়ার্কিং ডেফিনেশন। আমাদের ওয়ার্কিং ডেফিনেশন এটা, কনসিডারিং দেয়ার ফ্যামিলিস্ট অ্যাপ্রোচ এন্ড ফ্যামিলিস্ট প্রিন্সিপাল অফ দিস প্রজেক্ট, নিউ উইমেন্স ভয়েস এন্ড লিডারশিপ প্রজেক্ট। এটা আমাদের ওয়ার্কিং ডেফিনেশন। কারণ দেখা গেছে সেই স্টাডিতে, আমি এখন ওই স্টাডির পুরো জিনিসটা বললে আমার অনেক সময় লাগবে, আমি রেফারেন্স গুলো দিয়ে দিলাম, আপনারা সুযোগ হলে ঢুকবেন, গ্লোবালি ঢুকে দেখবেন যে বাংলাদেশের ছোট ছোট নারী সংগঠন যারা প্রত্যন্ত এলাকায় কাজ করে, বিশেষত সেই সকল নারী সংগঠন যারা মানে কমিউনিটি ভিত্তিক, কমিউনিটি দ্বারা পরিচালিত নারী, কমিউনিটি ভিত্তিক আর কমিউনিটি দ্বারা পরিচালিত দুইটা ডেফিনেশনে পার্থক্য আছে। উদাহরণ যদি দেই, যৌনকর্মীদের সংগঠন, যারা প্রবাসী নারী শ্রমিক তাদের সংগঠন, এগুলো সব কমিউনিটি লেড সংগঠন। তো এদেরকে প্রেফার করা হচ্ছে, দেখা যাচ্ছে কারণ এরা সাধারণত লেফট মানে বাদ করে যায়, সিদ্ধান্ত থেকে বাদ করে যায়, প্রভিশনিং থেকে বাদ করে যায়, ক্রিয়েটিং মানে তাদের জন্য অপরচুনিটি স্কোপিং থেকে বাদ করে যায়। তো তাদেরকে রিচ আউট করতে চায় এই প্রজেক্ট। ধন্যবাদ। ওকে, মুক্তি নারী, আপনারা কেউ কথা বলতে চাচ্ছেন? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আপনারা আপনার হ্যান্ড রেজ করা আছে। জি ধন্যবাদ। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা থেকে বলছি, কুষ্টিয়া। জি, আমি যে বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই সেটা হলো, আমরা উইমেন রাইটস বা ভায়োলেন্স প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করছি এবং অনেকগুলো প্রকল্প আমরা ইতোমধ্যেই বাস্তবায়ন করেছি বা আমাদের চলমান কিছু প্রকল্প রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের প্রজেক্ট প্রপোজালের যে টেমপ্লেটের সেকশন V2 মানে 7, সেখানে রিলেভেন্ট এক্সপেরিয়েন্সের কথা বলা আছে, সেখানে একটা ফর্ম দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের একাধিক প্রজেক্টের জন্য কি একাধিক ওটার কপি হবে নাকি একটা শুধুমাত্র আমরা উল্লেখ করব? একটা আমরা পজিশন রেখেছি, একটা যেটা আপনার মনে হবে যে আপনার বেস্ট ফিট করে, বেস্ট রেজাল্ট যেটা আপনার সংগঠনকে রিফ্লেক্ট করে আপনার যোগ্যতা, দক্ষতা, সক্ষমতা নিয়ে, সেইটাই আপনারা দেবেন। জি ধন্যবাদ। ধন্যবাদ। ঋতু অ্যাকাউন্টস, আপনারা কিছু বলতে যাচ্ছেন? জি, আমি হচ্ছে তানভীর কবির, ঋতু হেলথ এন্ড ওয়েলবিং ফাউন্ডেশন থেকে বলছি। আমার কোশ্চেনটা হচ্ছে, এই যে এতক্ষণ যে মিটিংটা হলো, এটার কি কোনো ভিডিও রেকর্ডিং বা কোনো স্লাইড বা কোনো কিছু কি প্রোভাইড করা যায় পুরোপুরি মিটিংটার? আচ্ছা, আমরা যেটা করব ভেবেছি, আমাদের যে প্রেজেন্টেশন গুলো ছিল, ওই প্রেজেন্টেশন ডুজ এন্ড ডোন্টস, ওগুলো আমরা আপলোড করে দেবো এখানে। ইন অ্যাডিশন
রেকর্ড হচ্ছে আমাদের এই সেশনটা, কিন্তু রেকর্ডিং হবে। আমরা চেষ্টা করব যদি কোনো কারণে আমাদের এই পোর্টালে আমরা আপলোড করতে না পারি, আমরা ট্রাই করবো, এইটুকু বলতে পারি। আর আপলোড করলে আপনাদেরকে ইমেলে বা আপনারা জানতে পারবেন আমরা আপলোড, আপনারা যে আমাদের যে গাইডলাইনের যে ফিল্ড গুলো দেখেছেন ওখানে আমরা আপলোড করে। আচ্ছা, যদি আমার এই যে মানে ভিডিও রেকর্ডিংটা আমি পুরোটা পাই, তাহলে আমার যে কোশ্চেন গুলো ছিল আমি ওই ভিডিও রেকর্ডিংটা এগেন দেখে ওখান থেকে আমি কোশ্চেন গুলোর অ্যান্সার বের করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। মাহাদি হাসান কিংশুক ভাই, আপনার হ্যান্ড দেখতে পাচ্ছি, প্লিজ আপনার কোশ্চেন। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি মেহেদি হাসান বলছি জিবিএসএস থেকে। আমি তিনটা জাস্ট স্পেসিফিক করতে চাই। একটা হচ্ছে যে আজকে যারা আপনার বিড অনলাইন রেজিস্ট্রেশন করে এখানে অংশগ্রহণ করেছে, এর বাইরেও কোনো সংগঠন যারা রেজিস্ট্রেশন করে নাই তারা এই প্রপোজালে সাবমিট করতে পারবে কিনা, ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে যেসব উইমেন বেস ট্রেড অ্যাসোসিয়েশন আছে, আপনার সিবিও বলেছেন বা উইমেন লিড বলেছেন, উইমেন ট্রেড বেস অ্যাসোসিয়েশন, উইমেন অ্যাসোসিয়েশন, তারা অংশগ্রহণ অ্যাপ্লাই করতে পারবে কি। আর আরেকটা হচ্ছে রিকোয়েস্ট, যে দিদি প্রথমে আমি 8 মিনিট পরে জয়েন করেছি, দিদি বলেছিলেন, একটু আগে বললেন যে তিনি কিছু রেফারেন্স হিসেবে কিছু লিংক যেটা স্টাডির জন্য আসতে পারে সেটা আমাদেরকে পরে প্রোভাইড করবেন কিনা। জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা প্রি বিডিং সেশনে যুক্ত হয়নি, এটা কোনো ক্রাইটেরিয়া না, ঠিক আছে? এটা আমরা আপনাদের সুবিধার জন্য আসলে অ্যারেঞ্জ করেছি, তারা পারবে অ্যাপ্লাই করতে, কোনো সমস্যা নেই। এবং ট্রেড বেস অ্যাসোসিয়েশন আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেকশন 3 তে গাইডলাইনে গেলে, যদি তার সাথে তার অ্যালাইন হয়, ডেফিনেটলি তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং আমাদের প্রেজেন্টেশন যেগুলো সেগুলো আমরা দিয়ে দেব, এবং একই সাথে রেকর্ডিংটাও আমরা দিয়ে দেব আমাদের এই প্রোগ্রামে। তাহলে বাকি হয়তো আমরা অনেক কিছু মিস করতে পারি না, এত দীর্ঘ আলোচনা ওখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। জি, থ্যাংক ইউ। চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি থেকে কোনো কোশ্চেন আছে? আপনারা হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ আপা, আমার একটু কোশ্চেন আছে এই জন্য যে এলাকাগুলো আপনারা নির্ধারণ করে দেন নাই, বাট বরিশাল সদরে আমাদের 3টে উপজেলা আছে, এত রিমোট এরিয়া, যেমন মেহেন্দিগঞ্জ, সিজলা এবং মুলাদিতে। এই এলাকাগুলোতে কখনো লঞ্চ এবং ট্রলার ছাড়া যাওয়া যায় না। এখানে অনেক ভানারেবল নারীরা আছে, আমরা কিছু কিছু কাজ তাদেরকে নিয়ে করছি, এখানে বেদেও আছে। এই জায়গাগুলোতে আমরা করতে পারবো কিনা? আমাদের তো কোনো প্রেফারেন্স নাই, আমরা কিন্তু বারবার বলতেছি। আমি আবার একটু পরিষ্কার করে বলি, আপনারা যখন রেশনালিটি যে সেকশনটা আছে, সেকশন 1, ওইখানে খুব ভালো করে জাস্টিফাই করতে হবে, অর্থাৎ আপনার এই প্রপোজালের পক্ষে যুক্তি দিতে হবে যে আপনি এই মানুষদেরকে কেন নিচ্ছেন, এই জায়গাটা কেন বেছে নিচ্ছেন, এই পিলারটাকে কেন বেছে নিচ্ছেন, এই ইস্যুটাকে কেন বেছে নিচ্ছেন, এবং এর ফলে কি পরিবর্তন আসবে। এই জায়গাটা যদি আপনি ওখানে স্ট্রংলি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ আপা, মোহাপা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঋতু সংগঠন থেকে তো একটা কোশ্চেন, আরো কি এডিশনাল কোনো কোশ্চেন আছে আপনাদের? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে আপনারা যে বাজেট সিলিংটা দিলেন, এই বাজেট অ্যামাউন্টটা কি পুরো 5 বছরের জন্য নাকি মানে ইয়ারলি চলবে? এটা টোটাল ডিউরেশনের বাজেট, 51 মাসের বাজেট সিলিং। ওকে আপা, ঠিক আছে। ওকে, দীপা কালকো যদি কিছু বলতে চাচ্ছেন, একটা হ্যান্ড রেজ করা আছে। দীপা কালকো, যদি আপনি কিছু বলতে চাচ্ছেন, আপনার হ্যান্ড রেজ করা আছে। আপনি কি মিউট করে কথা বলছেন? আপনার কথা আপনি মিউটে আছেন কিন্তু। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন না, ওই যে বলছে, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমি দীপা খালকো, ঠাকুরগাঁও জেলায় আদিবাসী জনগোষ্ঠী নিয়ে কাজ করছি, সাঁওতাল, মুসহর, এখন পুরো জনগোষ্ঠী নিয়ে। তো আমি যতটুকু বুঝতে পারছি, আসলে আপনারা বলেছেন যে আদিবাসী যারা
উইমেন নারীদের যা পরিচালিত হচ্ছে যে সংগঠনগুলো তাদেরকে আপনারা অগ্রাধিকার দিবেন। সেক্ষেত্রে আমি এটুকু জানতে চাই আপনাদের কাছে, সমতলে আর পার্বত্য এটা কি আপনাদের মধ্যে কোনো বিভাজন আছে কিনা? না, আমাদের কোনো বিভাজন নেই। আচ্ছা, জি দিদি, আমাদের কোনো বিভাজন নেই। মানে পার্বত্য এলাকার আর সমতলের আদিবাসীদের ক্ষেত্রে আমাদের কোনো বিভাজন নেই। আদিবাসী সবসময় আমাদের প্রেফার্ড বেনিফিশিয়ারি। ধন্যবাদ। ওকে, ফিরোজা আপা, আপনার কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে এখানে যে জিবি দেওয়া আছে, এখানে তো এই অ্যাওয়ারনেস প্রজেক্টটা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস আমাদের মাথায় আসছে, তা আমরা দীর্ঘদিন থেকে কাজ করতেছি। কাজের ফাঁকে ফাঁকে মনে হচ্ছে যে এই কাজগুলো আমরা একটু অনেক দিন থেকে একটু শর্ট করতেছি, যে এই কাজগুলো সামনে করব। তার মধ্যে দেখা যাচ্ছে যে এটা তো প্রশ্নটা করেন। প্রশ্নটা হচ্ছে আমরা আপনাদের যে কাজগুলা আপনারা দিচ্ছেন, এগুলো আমরা যেমন লিখতে, অবশ্যই আমরা লিখবো। কোনো জায়গায় যদি আমরা এমন বুঝতে পারতেছি না, আপনারা একটা লিঙ্কেজও দিচ্ছেন যে এই নাম্বারে কথা বলতে হবে, তা আমরা কি যখন আমরা প্রজেক্টটা লিখতেছি, যদি কোনো কনফিউজ আসে, এর সলিউশন কি আপনাদের কাছে পাবো কিনা? আচ্ছা, প্রথমে হলো আপনি কি কাজ লিখবেন। সরি, আমরা এটা নিয়ে কিছু বলবো না। হ্যাঁ, কারণ এটা আমি আবার যদি একটু রিপিট করি, আমাদের আউটকাম গুলো দেওয়া আছে। আপনারা প্রস্তাব করবেন যে আমাদের এই আউটকামকে, আপনাদের প্রস্তাবিত আউটকাম কিভাবে কন্ট্রিবিউট করবে, অবদান রাখবে ওইটা বাস্তবায়নে। একই সাথে যে কাজটা আপনারা দেবেন সেটা কোথায় অবদান রাখবে, কতটুকু অবদান রাখবে, ওই অনুযায়ী কাজগুলো আপনাদেরকে ঠিক করে নিতে হবে। সুতরাং আপনি যদি মানে প্রশ্নটা যদি আপনারা, আমি এটা সকলের উদ্দেশ্যে করছি, শুধু আপনার উদ্দেশ্যে না, অবশ্যই আপনারা ফোন করবেন। আপনারা ফোন করে কোনো টেকনিক্যাল এরর যদি পান, যখন অনলাইনে প্রপোজাল সাবমিট করবেন, সেটা নিয়ে আপনারা সাহায্য চাইবেন। কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় ডিভাইস, সেটা অর্থাৎ আমাদের সিস্টেমের কারণে, সেটা নিয়ে প্রশ্ন করবেন। আপনি যদি আপলোড করতে না পারেন কোনো ডকুমেন্ট, সেটা নিয়ে প্রশ্ন করবেন। কিন্তু যদি প্রশ্নটা হয় এরকম যে আমি রেশনালিটিটা কিভাবে লিখবো, আমরা তো সেটা বলবো না। এগুলো তো প্রশ্ন করা যাবে না, এটা আমাদের মেধা দিয়ে লিখতে হবে। অ্যাক্টিভিটি গুলোকে ওই যে বললাম যে আপনাদের বেস্ট জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে, যে আমরা এই কারণে আমাদের আউটকাম দিয়ে দিয়েছি, আমাদের আউটপুট দিয়ে দিয়েছি, যে ওইটাকে অ্যাচিভ করার জন্য আপনার প্রস্তাবিত কাজ কোথায় কতখানি অবদান দেন। আরেকটা আছে আপা, যে আমরা যখন আপলোড করতে যাই, আমার একটা পিপি লিখতে গেলে অনেক সাপোর্টিং দিতে হয়, অনেক কিছুই দিতে হবে, এগুলো একসাথে তো যেতে চায় না। এইটার ক্ষেত্রে খুবই ফিরোজাপা, এই প্রশ্নের উত্তর একবার দেওয়া হয়ে গেছে। সমস্ত ডকুমেন্ট একসাথে আপলোড করতে হবে। কেন করতে হবে আমি একটু বলে দেই। কারণ আপনি যখন সাবমিট বাটনে সাবমিট করে দেবেন, এটা অন্য আরেকটা সেকশনে, অন্য পোর্টালে চলে যাবে, এবং তখন যদি দেখা যায় যে কোনো ডকুমেন্ট ইনকমপ্লিট আছে, আপলোড হয় নাই, সঙ্গে সঙ্গে আমাদের সিস্টেম ওইটাকে ডিসকোয়ালিফাই করে দেবে। ওটার কোনো মানুষের হাতে, হিউম্যান টাচের হাতে আসবে না, তার আগেই ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ফিরোজাপা, আমার মনে হয় আপনি একটু জানতে চাচ্ছিলেন যে একই দিনে বসে বা একসাথে বসে সবটা করতে হবে কিনা। না, আমাদের সিস্টেমটাতে প্রতি ধাপে ধাপে কিন্তু সেভের অপশন আছে, এবং আপনি আবার পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকে আবারও নতুন করে দিতে পারবেন। এমন না যে আপনাকে সারাদিন বসে এই পুরাটা শেষ করে ফেলতে হবে। আপনি আগামীকালকে থেকে শুরু করে ধাপে ধাপে 9 তারিখে যেও সেটা ফিল আপ করে আমাদেরকে সাবমিট করে দিতে পারবেন। তবে একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আর লগ ইন করতে পারবেন না। সেভ করে রাখতে সেকশন, ওকে ওকে, সেকশন আপনি সেভ করে রাখতে পারবেন, যেন পরে আবার লগ ইন করলে আপনার সেই সেভ অংশটুকু থেকেই যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপা। বলি যে আমরা এখানে কিন্তু 7টা ফাইল অ্যাটাচমেন্ট, 7টা আলাদা আলাদা ফাইল 7বারে আপনি আপলোড করতে পারেন। একবারে বলতে আপনি কি বুঝাচ্ছেন, এটা কনফিউজিং। আমি একটু বলি, 7টা ফাইল আছে, আমি একটু উদাহরণ দেই।
যদি বাজেট সেকশনে আপনারা দেখলেন বলা আছে 3 বছরের অডিট রিপোর্ট, 3 বছরের অডিট রিপোর্টটাকে একসাথে স্ক্যান করতে হবে, পিডিএফ করতে হবে। ওইখানে একটা অপশন আছে আপলোড ফাইল, ওই অপশনটার মধ্যে একসাথে ওটা আপলোড করে দিতে হবে। 3টা জায়গায় না, একটা জায়গায়। যেখানে বলা আছে বোর্ড মেম্বারদের লিস্ট, সেইখানে ওর পাশেই ডান দিকে দেখবেন আপলোড ফাইল বলা আছে, ওইখানে ওই বোর্ড মেম্বারদের লিস্টটা ওখানে আপলোড করবেন, অন্য কিছু ওখানে আপলোড করবেন না। ওকে ওকে আপা, আমরা উদয়ন বাংলাদেশ ওনাদের কাছে যাচ্ছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা একটু হ্যাঁ আপনার কথা বলেন, কথা বলেন, কথা বলে রাখেন না প্লিজ। আপনি একটু আপনাদের কথা বোঝা যাচ্ছে না। জি এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। জি রিমোটে তো একদম এজন্য হয়তো নেটওয়ার্ককে ডিস্টার্ব করছে। তো আমার যে প্রশ্ন জানার বিষয়টা সেটা হলো যে উদয়ন বাংলাদেশের সকল এক্সিকিউটিভ বোর্ড মেম্বাররাই ফিমেল, বাট যদি কোনো প্রজেক্টের ক্ষেত্রে মানে সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলের যে স্টাফদের ক্ষেত্রে অথবা ফিনান্সের ক্ষেত্রে যদি পার্সেন্টেজটা কম থাকে নারীদের, সেই ক্ষেত্রে এখানে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? সেক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে যখন আমরা ডিউ ডিলিজেন্স করবো, কারণ আমাদের পার্টনারশিপের একটা থরো প্রসেস আছে। আমরা এখন যেটা নিচ্ছি আপনাদের কাছ থেকে সেটা হলো টেকনিক্যাল প্রপোজাল নিচ্ছি, দেন আমরা টেকনিক্যাল প্রপোজালটা রিভিউ করব, নেক্সট স্টেজে চলে যাবে। নেক্সট স্টেজে আমাদের ডিউ ডিলিজেন্স হবে, অর্গানাইজেশনাল ভিজিট হবে, ওইটা আবার ডিফারেন্ট টুলস অ্যাপ্লাই করা হবে। এখন যে টুলস আমরা প্রপোজালের জন্য অ্যাপ্লাই করব তখন আবার 2টা ডিফারেন্ট টুলস অ্যাপ্লাই করা হবে। সো কোথাও না কোথাও আটকে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা জি ধন্যবাদ আপা। ধন্যবাদ। জি তন্বিতা দিদি হাত তুলেছেন, আপনি যদি আপনার প্রশ্নটা করতেন। ধন্যবাদ ভাইয়া। মহুয়াদি গুড মর্নিং। তো আমার গাইডলাইন নিয়ে একটা প্রশ্ন ছিল, সরি বলবো প্রথমে, কারণ আমাদের জয়েন করতে একটু দেরি হয়ে গেছে, আমরা আসলে জয়েন করতে পারছিলাম না, মাত্র কিছুক্ষণ আগে আমরা জয়েন করলাম, তো হয়তো এগুলো আলোচনা হয়ে যেতে পারে। তারপরও কোয়েশনটা ছিল যে যে আপনাদের যে আউটকাম যে আউটপুট গুলো দিয়েছেন ওগুলো কি একদম ফিক্স থাকবে নাকি হচ্ছে আমরা আরো কিছু অ্যাড করতে পারবো? আচ্ছা, আমাদের আউটকামের সাথে আপনাদের অ্যাড করার কোনো সুযোগ নেই। আমাদের দেওয়া যে আউটকাম, আমাদের মানে কি এই প্রজেক্টের আউটকাম, আমাদের তো না, এই প্রজেক্টের যে আউটকাম গুলো সেট ডিটারমাইন্ড আউটকাম গুলো আছে, সেই আউটকামকে আপনার প্রস্তাবিত আউটকাম কন্ট্রিবিউট করে এরকম একটা আউটকাম স্টেটমেন্ট আপনাদেরকে প্রস্তাব করতে হবে। কিন্তু আমার মানে প্রজেক্টের আউটকামে কোনো কিছু অ্যাড করার সুযোগ নেই, ওর ভেতরেই আপনাদের প্রস্তাবিত আউটকাম গুলোকে ফিটিং করতে হবে, এইভাবেই অ্যালাইন করতে হবে এবং ওইটা চিন্তা করে আউটকাম দিতে হবে। আর একটা আউটকামের জন্য আপনারা একটা আউটকাম প্রস্তাব করবেন, ওখানে একের অধিক আউটকাম প্রস্তাব করা যাবে। আচ্ছা ঠিক আছে। এবং অ্যাক্টিভিটি গুলো যেন আউটকামের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, ওইভাবে অ্যাক্টিভিটি গুলো সেট করতে। জি জি। ধন্যবাদ। আরেকটা ইয়া ছিল যেটা আপনাদের ওই প্রথম দিকে যে সাবমিশনের ইনফরমেশনের ওখানে আপনারা যে নোট দিয়েছেন ওখানে কনফিউশনটা হচ্ছে, আপনারা দিয়েছেন যে প্রি বিডিং সেশনের 26 তারিখে একটা অনলাইন অ্যাপ্লিকেশন দিতে হবে, এটা কি 26 তারিখ থেকে শুরু নাকি আজকে কোনো অ্যাপ্লিকেশন দিতে হবে? না, এটা ছিল ওখানে বলা ছিল যে যারা এই প্রপোজালের অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড 26 তারিখ তাদের জন্য আমরা প্রি বিডিং সেশন করব এবং তাদের জন্য একটা রেজিস্ট্রেশনের অপশন রেখেছিলাম যে যারা প্রি বিডিং এ আসবে তারা রেজিস্ট্রেশন, ওইটার লিংক হলো আজকের সেশনে ঢোকার জন্য রেজিস্ট্রেশন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মহুয়াদি, আমার প্রশ্ন শুধু এগুলোই ছিল। আচ্ছা, আর আমরা আর কারো হাত দেখছি না, যদি প্রশ্ন না থাকে আমি আর দুটো ইনফরমেশন দিয়ে শেষ করছি। সেটা হলো আপনারা গাইডলাইনে দেখেছেন, তারপরও আমি আবার একটু স্পেসিফাই করছি যে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিশনের ডেডলাইন হলো 10 সেপ্টেম্বর 5টায়। অটোমেটিক আমাদের পোর্টাল বন্ধ হয়ে যাবে,
অর্থাৎ 10ই সেপ্টেম্বর 5টার মধ্যে সাবমিশনটা আপনাদের ফাইনাল করতে হবে। বাট আমি অনুরোধ জানাবো যে লাস্ট টাইমে হয় কি সবাই আমরা না লাস্ট টাইম নেভিগেশন যখন করতে যাই তখন লোডেড হয়ে যায় পোর্টাল, তখন স্লো হয়ে যায় এবং অনেকের অ্যাপ্লিকেশন আমরা গত বছরের মানে লাস্ট টাইম এক্সপেরিয়েন্স থেকে দেখেছি যে তারা আপলোড করেছে, সাবমিট করেছে, বাট ফুল প্রপোজাল এখানে ডাউনলোড হয় নাই। এই জন্য শেষ দিনের জন্য অপেক্ষা না করে আমার মনে হয় যে আগে ভাগে করে ফেলাটা ভালো, কারণ শেষ দিনে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে হয়তো আপনার প্রপোজালটা কমপ্লিটলি আমরা পেতে নাও পারি। এটা গেল একটা। আর আমাদের গাইডলাইনে হয়তো আছে, তারপর আবার বলছি আমরা এই মাল্টি ইয়ার ফান্ড, যেহেতু আমাদের দুটো ফান্ডিং অপশন আছে, একটা হলো মাল্টি ইয়ার যেটার জন্য আমরা আজকে কথা বলছি, আর একটা আছে ফার্স্ট রেসপন্সিভ যেটা আমি একটু ব্যাখ্যা করলাম। এই মাল্টি ইয়ার ফান্ডিং এ আমরা ম্যাক্সিমাম 20টা থেকে 22টা WRO কে সিলেক্ট করব ফাইনালি এই প্রজেক্টের পার্টনার হিসেবে। এইটুকু দুইটা ইনফরমেশন ছিল। তো ধন্যবাদ আপনাদের সকলকে এবং আশা করি আপনারা আপনাদের বেস্ট কাজগুলো সুন্দর করে খুব পরিষ্কার করে, কারণ আমরা আপনাদের কাজ জানি না, আপনাদের লেখার মধ্য দিয়ে জানবো, যতটা সম্ভব আমাদেরকে কনভিন্স করার দায়িত্ব আপনাদের। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি শেষ করে দিচ্ছি আজকের মিটিংটা এখানে। ধন্যবাদ সবাইকে।